ওকে, গুড আফটারনুন। আমরা গত ক্লাস পর্যন্ত টেনশন মেম্বার ডিজাইন শিখেছি। আজকে থেকে আমরা কম্প্রেশন মেম্বার ডিজাইন শিখব। তো আমরা আমাদের স্টিল ট্রাসের যে দুই ধরনের মেম্বার আসে, টেনশন মেম্বার আর কম্প্রেশন মেম্বার, সেই মেম্বারগুলোরই ডিজাইন রিভিউ করছি। কিভাবে একটা টেনশন মেম্বার ডিজাইন ক্যারি আউট করতে হয় সেটা আমরা গত ক্লাসগুলোতে শিখেছি। আজকের থেকে হয়তো আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস, এই দুই ক্লাসে আমরা কম্প্রেশন মেম্বার ডিজাইন শিখব। তো আমরা একটু এখান থেকে রিড আউট করে যেতে চাই। কম্প্রেশন মেম্বারের ডেফিনিশনটা যদি আমরা একটু বলি, এক্ষেত্রে একটু আর একটু বড় করে নিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, compression members are extra structural elements that are subjected only to axial compressive forces. দেখো, কম্প্রেশন মেম্বারের ডেফিনিশনই বলা হচ্ছে কম্প্রেশন মেম্বারস আর স্ট্রাকচারাল এলিমেন্টস দ্যাট আর সাবজেক্টেড অনলি টু অ্যাক্সিয়াল ফোর্সেস। শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স থাকবে, এখানে কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট থাকবে না বা শিয়ার ফোর্স থাকবে না। দ্যাট ইজ, the loads are applied along a longitudinal axis through the centroid of the member cross section, and the stress can be taken as F equal to P over A, where F is considered to be uniform over the entire cross section. তো খেয়াল করো, কয়েকটা পয়েন্ট এখানে লক্ষণীয়। এখানে আসলে যদি পিওর কম্প্রেশন হতে হয়, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স হতে হয়, তাহলে ফোর্স যেটা সেটা কাজ করতে হবে, লোডটা কাজ করতে হবে এটার যে লংগিটিউডিনাল অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিস বরাবর, ওইটার সেকশনের যে সেন্ট্রয়েড আছে সেই সেন্ট্রয়েডের মধ্য দিয়ে। ফর এক্সাম্পল, এটা যদি একটা রেক্টেঙ্গুলার সেকশন হয় যার উপরে পি ফোর্স আমি অ্যাপ্লাই করছি, এটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, তাহলে এই পি ফোর্সের যে রেজাল্ট্যান্ট আর কি, পি ফোর্সটা যদি কলাম ক্রস সেকশনের টোটাল এরিয়ার উপরে কাজ করে, তাহলে পি এর যে সেন্ট্রয়েড আমার এই মেম্বারের সেন্ট্রয়েডের সাথে পি এর রেজাল্ট্যান্ট যেটা আর কি, এক কথায় পি ফোর্সের রেজাল্ট্যান্ট যেটা, সেটা এই ক্রস সেকশনের যে সেন্ট্রয়েড তার মধ্য দিয়ে কাজ করতে হবে, তবেই পিওর অ্যাক্সিয়াল কম্প্রেশন হবে। অন্যথায় যদি তোমার সেন্ট্রয়েড দিয়ে পাস না করে এরকম একটা ডিস্টেন্স, যেটাকে আমরা এক্সেন্ট্রিসিটি বলি, সংক্ষেপে ই দ্বারা ডিনোট করি, তাহলে এখানে অ্যাক্সিয়াল ফোর্সের সাথে সাথে আরেকটা অ্যাডিশনাল বেন্ডিং মোমেন্ট আসবে, সেটার ম্যাগনিটিউড হবে পি টাইমস হচ্ছে ই। তোমরা সেটা জানো। তো তাহলে পিওর অ্যাক্সিয়াল কম্প্রেশন হতে হলে অবশ্যই সেটা কোন যে ফোর্সটা সেটা হবে ওই ক্রস সেকশনের, সেটা ওই ক্রস সেকশনের সেন্ট্রয়েড দিয়ে আসলে পাস করবে লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর। ঠিক আছে? যদি লংগিটিউডিনাল অ্যাক্সিস বরাবর ওই সেন্ট্রয়েড দিয়ে পাস না করে বরং অন্য কোনো পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে সেখানে অ্যাক্সিয়াল ফোর্স তো থাকবেই, তার সাথে আরো অ্যাডিশনাল একটা বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করবে যার ম্যাগনিটিউড হবে ওই ফোর্স পি টাইমস হচ্ছে সেন্ট্রয়েড থেকে ওই ফোর্সের লাইন অফ অ্যাকশনের যে ডিসটেন্স ই, যেটাকে আমরা এক্সেন্ট্রিসিটি বলছি, তাদের প্রোডাক্ট। তো যখন এরকম অ্যাক্সিয়াল ফোর্স এবং মোমেন্ট চলে আসবে, সেটা কিন্তু তখন আমরা বলবো স্টিল ডিজাইনের জন্য বিম কলাম মেম্বার। রিইনফোর্সড কংক্রিট ডিজাইনে তুমি এটাকে কলাম হিসাবেই ডিজাইন করবে। আমি ইন্টারাকশন ডায়াগ্রাম অফ রিইনফোর্সড কংক্রিট কলামের উপর একটা লেকচার দিয়েছি, আমি জানি না তোমরাও কেউ কেউ ছিলে কিনা। সেখানে আমরা দেখেছি যে রিইনফোর্সড কংক্রিট কলাম অ্যাক্সিয়াল ফোর্স শুধু থাকে না, বরং সাথে সাথে বেন্ডিং মোমেন্টও থাকে, তার জন্য কিভাবে ডিজাইন ক্যারি আউট করতে হয়। তো স্টিলে কিন্তু এই মেকানিজমটা আবার ডিফারেন্ট। এখানে আমরা যদি অ্যাক্সিয়াল ফোর্সের সাথে বেন্ডিং মোমেন্ট থাকে তখন সেটাকে বিম কলাম মেম্বার বলি। তার মানে বিম মোমেন্টের জন্য এটা হচ্ছে বিম, আর অ্যাক্সিয়াল ফোর্সের জন্য এটাকে বলি কলাম। তো আর আজকের যেটা আমরা শিখছি সেটা হচ্ছে কম্প্রেশন মেম্বার। সেটা হতে হলে অবশ্যই এটা অ্যাক্সিয়ালি কম্প্রেসিভ লোডেড হতে হবে এবং লোডটা অবশ্যই এর সেন্ট্রয়েড দিয়ে পাস করতে হবে। এবং সেটা যদি হয় তখনই আমরা দেখো এই যে পিটা আসলে এই টোটাল গ্রস এরিয়া এ এর উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নাও হতে পারে, বাট আসলে এটাকে আমরা সিম্পলিফাই করার জন্য পি ওভার এ করি, অ্যাজিউমিং দ্যাট দ্য পি ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার দিস এরিয়া এ। তাহলে তুমি স্ট্রেস পি ইকুয়াল টু এফ ওভার এ ক্যালকুলেট করতে পারো। পি যদি এই এরিয়া এ এর উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না হয়ে এরকম ভ্যারিয়েবল ওয়েতে ডিস্ট্রিবিউটেড হয়, ফর এক্সাম্পল এরকম ডিস্ট্রিবিউশন হয়, তাহলে কিন্তু এই যে স্ট্রেসটা এরকম ক্যালকুলেট করা যাবে না, তখন লোকালাইজড স্ট্রেস ক্যালকুলেট করতে হবে। Anyway, আমরা মনে আইডিয়াটা পেয়ে গেছি যে আমরা আসলে তাহলে এখানে কম্প্রেশন মেম্বার বলতে কোনটাকে বুঝবো।
শুধুমাত্র যে কোনো একটা মেম্বারের মধ্য দিয়ে একটা অ্যাক্সিয়াল ফোর্স পাস করলে সেটাকে কম্প্রেশন মেম্বার বলবো? নো, অবশ্যই সেই ফোর্সটা সেন্ট্রয়েড দিয়েও পাস করতে হবে। এজন্যই ট্রাসের আমরা যখন কানেকশন ডিজাইন করব দেখবা যে ট্রাস কোনো একটা মেম্বার যদি ডাবল অ্যাঙ্গেল বা সিঙ্গেল অ্যাঙ্গেল অথবা আই সেকশনও হয়, ডব্লিউ সেকশন হয়, সেই সেকশনের সেন্ট্রয়েড আর কানেকশনের সেন্ট্রয়েড আমরা একটা পয়েন্টে মিট করানোর চেষ্টা করি যাতে করে এখানে কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট ডেভেলপ না করে। সো কানেকশনের সেন্ট্রয়েড আর মেম্বারের সেন্ট্রয়েড অবশ্যই একটা ইউনিলাইন হতে হবে, একটা লাইনে হতে হবে যাতে করে এখানে কোনো ধরনের মোমেন্ট ডেভেলপ না করে। সো এটা একটা হাইলাইট করার মতো বিষয় ছিল, এজন্য বেশ বড় ডিসকাশন দিলাম। আমরা একটু আগাই। দিস আইডিয়াল স্টেট ইজ নেভার অ্যাচিভড ইন রিয়েলিটি। যেটা তো আমরা বলছি সেটা কিন্তু কখনোই আসলে রিয়েলিটিতে অ্যাচিভ করা সম্ভব না। কেন? হাউএভার, বিকজ সাম এক্সেন্ট্রিসিটি অফ দ্য লোড ইজ ইনএভিটেবল। যে তুমি যত পারফেক্টলি কনস্ট্রাক্ট করতে চাও না কেন, এই সেন্ট্রয়েড এটার লোকেট করা, লোডটা লোকেট করা এত সহজ না, এবং দ্যাটস অলমোস্ট ইম্পসিবল। এই জন্য কিছুটা এক্সেন্ট্রিসিটি থাকবেই। বাট আমরা ডিজাইনে তাহলে কি করব সেটাই পড়ছি। বেন্ডিং উইল রেজাল্ট বাট ইট ইউজুয়ালি ক্যান বি রিগার্ডেড অ্যাজ সেকেন্ডারি। এটা হচ্ছে সেকেন্ডারি ইফেক্ট, প্রাইমারি না। তাহলে আমি সেফলি এটাকে ডিসরিগার্ড করে ডিজাইন ক্যারি আউট করতে পারবো। অ্যাজ উই শ্যাল সি, the AISC specification requirements for compression member strength account for this accidental eccentricity. আমরা যে ডিজাইন আসলে ক্যারি আউট করব কম্প্রেশন মেম্বারের জন্য, সেখানে এই এক্সেন্ট্রিসিটি অ্যাক্সিডেন্টাল যেটা আসবে সেটাকে কনসিডার করেই আমাদের ডিজাইন করা। যে কারণে আমরা আসলে ডিজাইনের সময় এটাকে সেফলি ডিস মানে সেফলি ডিসরিগার্ড করতে পারি, ডিসকার্ড করতে পারি বলবো। তার মানে কনসিডার না করে ডিজাইন করতে পারবো, কারণ ইনহারেন্টলি আমার ইকুয়েশনের মধ্যে বা মেম্বার সিলেকশনের মধ্যে ওই ইফেক্ট গুলো ধরা আছে। ঠিক আছে? The most common type of compression member occurring in building and bridges is the column, a vertical member whose primary function is to support vertical loads. In many instances, these members are also subjected to bending, and in these cases, the member is a beam column. আমি যেটা এক্সপ্লেইন করলাম এখানে সেটা স্টেট করা হয়েছে। We cover this in chapter 6. Compression members are also used in trusses and as a components of bracing. বিল্ডিং এ আমরা যে ভি ব্রেসিং, নি ব্রেসিং, বিভিন্ন ধরনের ব্রেসিং ব্যবহার করি উইন্ড রেজিস্ট্যান্সের জন্য বা আর্থকুয়েক লোড রেজিস্ট্যান্সের জন্য, এক কথায় ল্যাটারাল লোড রেজিস্ট্যান্সের জন্য। সেখানেও তোমার এই মেমব্রেন গুলো আইদার কম্প্রেশন হবে অথবা টেনশন হবে, ব্রেসিং এ, বিল্ডিং এও। আর ট্রাসে তো টেনশন মেম্বার, কম্প্রেশন মেম্বার আছেই। Smaller compression members not classified as columns are sometimes referred to as struts. তোমরা অনেক সময় আমরা ট্রাসের মেম্বারকে কখনো যেগুলো কম্প্রেশনে থাকে সেগুলোকে স্ট্রাট বলি, কখনো কখনো টেনশন মেম্বার যেটা থাকে সেটাকে টাই বলে থাকি। তো আমরা এখানে আসলে কম্প্রেশন মেম্বার এবং টেনশন মেম্বার হিসেবে ট্রিট করব। In many small structures, a column axial forces can be easily computed from the reactions of the beams that they support or computed directly from floor or roof loads. হ্যাঁ, আমরা এইটা জাস্ট আমি যদি ছোট্ট একটা এক্সপ্লানেশন দিতে চাই, আমি শিওর না যে তোমাদের এটা শেখানো হয়েছে কিনা মেকানিক্স অফ সলিডস 1 বা 2 তেই, অথবা কোন একটা জায়গাতে বিশেষ করে যেখানে কলাম ডিজাইন ছিল বা বিল্ডিং অ্যানালাইসিস ছিল সেখানে হয়তো একটু হলেও টাচ করার কথা। না হলে আমি একটু দেখাই। আমি অন্য আরেকটা শিটে যাব। আচ্ছা, এই যে দেখো আমাদের একটা ফ্লোর স্ট্রাকচারের আসলে লোড কিভাবে ট্রান্সফার হয় সেটা এখানে দেখানো আছে। তুমি যদি ফ্লোরে লোডটা অ্যাপ্লাই করো সেটা এই ফ্লোর স্ল্যাব থেকে আসলে প্রথমে বিম যদি ইউজ করি, বিম সাপোর্ট স্ল্যাব হলে সেই বিমে যায়, বিম থেকে কলামে যায়, কলাম থেকে ফুটিং এ যায়। আর যদি বিম ইউজ না করি, কলাম সাপোর্টেড স্ল্যাব যেগুলো, স্ল্যাব থেকে ডিরেক্টলি কলামে যায়, কলাম থেকে ফুটিং এ যায়, ফুটিং থেকে ফাউন্ডেশন সয়েলে ট্রান্সফার হয়। তো আমরা কলামের এই যে অ্যাক্সিয়াল ফোর্স কিভাবে নির্ণয় করতে পারি তার একটা ডেফিনিশন এখানে দেওয়া। ডেফিনিশন বলতে আসলে আম, আমরা গ্রাফিক্যালি এখানে দেখব। এই কলামের আমরা এটাকে ট্রিবিউটারি এরিয়া বলি। কলামের লোড যদি ক্যালকুলেট করতে চাই, কলামের উপরে কতটুকু কম্প্রেশন ফোর্স আসছে সেটা বের করি হচ্ছে ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে। ট্রিবিউটারি এরিয়া
আমরা এটি যদি বলি, তো এই কলামের টোটাল ফোর্স পি সেটা ক্যালকুলেশন করতে পারবো। আমার এই ফ্লোরের উপরে আমরা যে লোড গুলো অ্যাজিউম করি সেগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ফর এক্সাম্পল ডব্লু, তাকে জাস্ট তার ট্রিবিউটারি এরিয়া দ্বারা গুণ করে দিব। যদি কোনো কনসেন্ট্রেটেড ফোর্স থাকে এখানে তো তার সাথে সেটা ডিরেক্টলি যোগ হয়ে যাবে। তো এই কলামের আমরা ট্রিবিউটারি এরিয়া এটি কিভাবে আসলে ক্যালকুলেট করি? তো সেটার জন্য দেখো আমার এই যে এখানে গ্রিড গুলা দেখানো আছে। গ্রিড নাম্বার 1, 2, এটা হবে আসলে 3। এরপরে এইদিকে এ, বি, সি, ডি এই গ্রিড গুলা দেখানো আছে। তো আমি যদি এটা হচ্ছে আমার একটা ইন্টেরিয়র কলাম, আইএনটি আমি বললাম। এটা হচ্ছে একটা টিপিক্যাল এক্সটেরিয়র কলাম, আর এটা হচ্ছে একটা কর্নার কলাম। ঠিক আছে? এভাবেই আমরা বলি। তো এখানে অনেকগুলো ইন্টেরিয়র আছে, 4টা কর্নার আছে, 4টা 4টা না আসলে এখানে 6টা দেখো এক্সটেরিয়র কলাম আছে। তো ২টা আছে ইন্টেরিয়র কলাম বেসিক্যালি। আমরা এখন একটা ইন্টেরিয়র কলামে যদি ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেট করতে চাই, যেকোনোটারই ক্যালকুলেট করতে পারবো আসলে এভাবে। সো আমি যদি এই ইন্টেরিয়র কলামটারই ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেট করতে চাই, এর উপরের পাশে যে প্যানেল আছে তার ঠিক মাঝ বরাবর একটা যে সেন্টার লাইন অফ প্যানেল টেনে নিব, লাইন টেনে নিব। অনুরূপভাবে নিচের যে প্যানেল আছে তার সেন্টার লাইন বরাবর একটা প্যানেল লাইন টেনে নিব। অনুরূপভাবে এই কলামের লেফট পাশে যে প্যানেল আছে সেই প্যানেলের সেন্টার লাইন বরাবর এই যে সেন্টার লাইন প্যানেল টানবো। আবার রাইট সাইডেও এরকম সেন্টার লাইন বরাবর লাইন টানবো। তাহলে এনক্লোজড যে এরিয়া হলো সেটাই হবে তার ট্রিবিউটারি এরিয়া। তো অনুরূপভাবে আমরা যদি এই এক্সটেরিয়র কলাম এটার ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেট করতে চাই, তাহলে এটার নিচের যে প্যানেল আছে সেটা লাইন টেনে নিলাম, বাম পাশে লাইন টেনে নিলাম, ডান পাশে প্যানেল লাইন টেনে নিলাম। এনক্লোজড যে এরিয়া হলো সেটাই হচ্ছে তার ট্রিবিউটারি এরিয়া। তো দেখো ইন্টেরিয়র কলামের চেয়ে এক্সটেরিয়র কলামের ট্রিবিউটারি এরিয়া অলমোস্ট হাফ। আর কর্নার কলামে ঠিক ওই একইভাবে আমরা যদি করি তাহলে ইন্টেরিয়র কলামের তুলনায় কর্নার কলামের ট্রিবিউটারি এরিয়া হচ্ছে 1/4। আবার এই যে দেখো আম তার মানে এক্সটেরিয়র কলামের তুলনায় কর্নার কলামের ট্রিবিউটারি হচ্ছে 1/2 আরকি। তো তাহলে ইন্টেরিয়র কলামে ৪ গুণ লোড যাচ্ছে কর্নার কলামের তুলনায়। এইজন্য দেখবা যে ইন্টেরিয়র কলামগুলোর সাইজ আসলে বেশি থাকে। কম্প্রেশন ফোর্স এখানে বেশি হয়। এক্সটেরিয়র বা কর্নার কলামগুলার সাইজ অনেক কম থাকে। কিন্তু এখানে আবার লক্ষণীয় বিষয় হচ্ছে যদি গ্র্যাভিটি লোড হয় তাহলে ইন্টেরিয়র কলামগুলোতে আনব্যালেন্সড মোমেন্ট সাধারণত কম থাকে। কিন্তু কর্নার এবং এক্সটেরিয়র কলামগুলাতে এই যে দেখো এই ২ পাশের মোমেন্ট ব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু এই পাশের মোমেন্ট আনব্যালেন্স থেকে যাচ্ছে। তাহলে এই ডিরেকশনে আসলে আনব্যালেন্স মোমেন্টের ম্যাগনিটিউড এখানে হিউজ হবে। ইন্টেরিয়র কলামে ২ পাশের মোমেন্ট ব্যালেন্স হয়ে যাচ্ছে। দেখো বোথ ডিরেকশনেই আসলে ব্যালেন্সড মোমেন্ট এর আনব্যালেন্স মোমেন্টের ম্যাগনিটিউড অলমোস্ট 0। তো ইন্টেরিয়র কলামগুলোতে গ্র্যাভিটি লোডের জন্য অ্যাক্সিয়াল ফোর্স হিউজ হয় কিন্তু বেন্ডিং মোমেন্টের মান 0, মানে খুব ক্লোজ টু 0 আরকি। ভেরি স্মল হয় আমরা বলতে পারি। আর এক্সটেরিয়র কলামগুলাতে দেখো অ্যাক্সিয়াল ফোর্স কিন্তু ইন্টেরিয়র কলামের চেয়ে হাফ, অথচ সেখানে কিন্তু আবার এক অ্যাক্সিসে বেন্ডিং মোমেন্ট বেশি। আর কর্নার কলামে অ্যাক্সিয়াল ফোর্স ৪ ভাগের ১ ভাগ ইন্টেরিয়র কলামের, কিন্তু বোথ অ্যাক্সিসেই বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড মোটামুটি বেশি আরকি। তো এইভাবে আসলে আমরা মানে একটা কলামের ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেট করতে পারলে তার উপরে যে ওই এরিয়ার উপরে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে তাকে এই এরিয়া দ্বারা গুণ করলে আমি কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে যাই। কিন্তু এখানকার বেন্ডিং মোমেন্ট যেটা সেটা আমরা কলামের যদি বেন্ডিং মোমেন্ট আসে সেটা কিভাবে ক্যালকুলেট করব সেটা আজকের আমাদের আলোচনার বিষয় না। কারণ আমরা হচ্ছে জাস্ট কম্প্রেশন মেম্বার ডিজাইন করব যেখানে কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট আসবে না। তো এটা ওইটা দেখানোর উদ্দেশ্য কি ছিল সেটা এই স্টেটমেন্ট গুলাতে বলা আছে দেখো। In many small structures, column axial forces can be easily computed from the reactions of the beams that they support or computed directly from floor or roof loads. তো এখানে বিম রিঅ্যাকশন দিয়ে দেখানো আছে। আমি তোমাদেরকে ট্রিবিউটারি এরিয়ার মাধ্যমে দেখিয়েছি। আমি ওটাতেই যদি বিম রিঅ্যাকশন দিয়ে করতে চাই কিভাবে করতে হবে? এটাও সিম্পল, তোমরা জানো। জাস্ট এই কলামের ডান পাশে এই পাশে যে বিম আছে তার হাফ রিঅ্যাকশন আসবে এই ডান পাশে। রিঅ্যাকশনটা কিন্তু যদি ফিক্সড সাপোর্টেড হয় তাহলে এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স আসবে প্লাস এখানে বেন্ডিং মোমেন্টও আসবে। অনুরূপভাবে লেফট সাইডে যে বিম আছে তার ভার্টিক্যাল রিঅ্যাকশন প্লাস মোমেন্ট। এই যে আনব্যালেন্স মোমেন্ট দুই পাশে যখন একটা জয়েন্টের দুই পাশে যখন মোমেন্ট থাকতেছে এরকম তখন আনব্যালেন্স মোমেন্ট কতটুকু থাকতেছে একটা ক্লকওয়াইজ আর একটা ক্লকওয়াইজ, সেটা হবে রেজাল্ট্যান্ট মোমেন্ট। আর দুই সাইড থেকেই কিন্তু এরকম রিঅ্যাকশন আসবে তাহলে পি হবে এখানকার দুইটা রিঅ্যাকশনের সামেশন R1 প্লাস R2, সেটাই বলতে চাচ্ছে। তো এটাই শুধু না বরং এটার কিন্তু বিম আবার অপর সাইড থেকেও আছে। তাহলে এখানে ৪ টা রিঅ্যাকশনের সামেশন হবে কিন্তু কলামের অ্যাক্সিয়াল ফোর্স। তাই না? R4। এভাবে আমরা ফোর্স নির্ণয় করতে পারি। আর এইটা বিম রিঅ্যাকশন দিয়ে যা পাবা এক্সাক্টলি এই কলামের ট্রিবিউটারি এরিয়া থেকেও সেই একই রিঅ্যাকশন পাবা। সেটা ব্যাখ্যা করার উদ্দেশ্যই ছিল এতটুকুর আলোচনা।
দিস ইজ পসিবল ইফ দ্য মেম্বার কানেকশনস ডু নট ট্রান্সফার মোমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, আমরা কলামের ফোর্স গুলা ডিরেক্টলি এভাবে ক্যালকুলেট করতে পারবো। আর এই যে রিইনফোর্স কংক্রিট মেম্বার যদি হয়, সাধারণত আমরা মনোলিথিক্যালি কাস্ট করি। কলামের রিইনফোর্সমেন্ট স্ল্যাব বিমের রিইনফোর্সমেন্টের মধ্যে আসলে ইন্টিগ্রালি কাস্ট করা হয়, তাহলে সেখানে মোমেন্ট ট্রান্সফারও হবে। তো মোমেন্ট ট্রান্সফার হলে তো সেটা তখন আর এই কম্প্রেশন মেম্বার থাকবে না, স্টিল হয়ে। স্টিলের ক্ষেত্রে আমরা যদি এমন ভাবে করি যে বিম গুলা কলামের উপরে জাস্ট রেস্ট করতেছে, তাহলেই কিন্তু ওখানে কোনো মোমেন্ট ট্রান্সফার হবে না। কিন্তু এমন যদি হয়, মানে বিম থেকে কলামে কোনো মোমেন্ট ট্রান্সফার হবে না, কিন্তু এমন যদি হয় যে আমার কলামের সাথে বিমের কানেকশনটা আসলে এরকম রিজিড, তাহলে অবশ্যই বিম থেকে কলামে কিন্তু মোমেন্ট ট্রান্সফার হবে। সেক্ষেত্রে কিন্তু আমি কম্প্রেশন মেম্বারের থিওরি দিয়ে এই কলামটাকে ডিজাইন করতে পারবো না। এটাই বলার উদ্দেশ্য এখানে। দিস ইজ পসিবল ইফ দ্য মেম্বার কানেকশনস ডু নট ট্রান্সফার মোমেন্ট। দেখো, ইন আদার ওয়ার্ডস, ইফ দ্য কলাম ইজ নট পার্ট অফ দ্য রিজিড ফ্রেম। রিজিড ফ্রেম তার মানে এখানে কানেকশনটা যদি রিজিড না হয়, তখনই আমি এইভাবে এটা রিয়াকশন থেকে কলামের অ্যাক্সিয়াল ফোর্স নির্ণয় করতে পারবো। For columns in rigid frames, there are calculable bending moment as well as axial forces, and a frame analysis is necessary. The AISA specification provides for three methods of analysis to obtain the axial forces and bending moments in members of a rigid frame. এখানে আমরা আসলে তোমাদের এই ক্লাসের জন্য যাব না। এটা চ্যাপ্টার বিম কলাম চ্যাপ্টার 6, যেটা এই বইয়েরই, এটাতে দেওয়া আছে। এটা পড়বে তোমরা 441 ফোর্থ ইয়ারে গিয়ে। আসলে ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা স্টিল ডিজাইন পড়বে, সেখানে এই বিম কলাম ডিজাইন আমরা শিখবে। আমরা আমাদের প্লেট গার্ডার শেখার আগে শুধু বিম ডিজাইনটা শিখবো, সেখানে অনেকটাই কভার হয়ে যাবে দেখবা, বাট বিম কলাম কিন্তু পুরাটা কভার করা হবে না। তো এগুলার জন্য যে তিনটা মেথড এখানে বলা আছে, এসব মেথড আমরা সেখানে গিয়ে শিখবো, আমি আর যাচ্ছি না। এই সেন্টেন্সটাও দেখো ইম্পর্টেন্ট, যারা প্র্যাকটিস করবে তাদের জন্য। এক্সেপ্ট ইন ভেরি সিম্পল কেসেস, কম্পিউটার সফটওয়্যার ইজ ইউজড ফর অ্যানালাইসিস। তার মানে দেখো, অ্যানালাইসিসের জন্য বেশিরভাগ, মানে আমি এরকম ভাবে বলতে চাই যে 98% ক্ষেত্রেই অ্যানালাইসিস গুলা ক্যারি আউট করা হয় সফটওয়্যারের মাধ্যমে, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে? খুব সিম্পল কেস ছাড়া হাতে সাধারণত অ্যানালাইসিস ক্যারি আউট করা হয় না, ডিজাইন এফিসিয়েন্সির জন্যই এবং অ্যাকুরেসির জন্যও। While the details of these three methods are beyond the scope of the present chapter, more will be said in about এটা আর পড়ছি না। আমরা এখন চলে যাচ্ছি কলামের থিওরিতে। তাহলে আমরা যে মেম্বার এখানে ডিজাইন করব, সেখানে কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করতে পারবে না। ঠিক আছে? তো সেই কলামের আসলে আমরা যদি থিওরিতে যাই, মানে কলাম টেনশন মেম্বার যেমন একটা ফোর্সের আন্ডারে কিভাবে বিহেভ করে, এই কম্প্রেশন মেম্বার একটা ফোর্সের আন্ডারে কিভাবে বিহেভ করবে, তার ফোর্স ক্যাপাসিটি কিভাবে নির্ণয় করব, সেইগুলো আমরা একটু ডেভেলপ করতে চাই। সো এখানে থিওরি ডেভেলপ করব, প্লাস হচ্ছে এআইএসসি স্পেসিফিকেশন আমাদেরকে কোনটা ইউজ করতে বলছে সেটা দেখব। সাথে সাথে আমরা বিএনবিসি আমাদেরকে কোনটা সাজেস্ট করে আমরা সেটাও দেখব। আমাদের তো গাইড আসলে বিএনবিসি, আমাদের কিন্তু এএসসি গাইড নয়। তো আমরা জাস্ট কম্পারিজনের জন্য দেখে আসবো যে বিএনবিসি তেও কি আমরা যেটা ইউজ করতেছি বা যেটা পড়তেছি সেটা অ্যালাউ করছে কিনা। আমার স্টিল ডিজাইন আছে হচ্ছে চ্যাপ্টার 10 এ সম্ভবত, স্টিল স্ট্রাকচার ডিজাইন। এখানে আমরা একটু দেখে নিব। আমরা মনে হয় টেনশন মেম্বারের ডিজাইন বিএনবিসি তে আসলে রেফার করে দেখাইনি যে ইকুয়েশন আমরা বইয়ে যেটা শিখছি বা এএসসি যেটা বলছে বিএনবিসি তো সেটা আছে কিনা, আমরা দুইটাই দেখে নিব। তো আমরা আগে কলাম থিওরি ডেভেলপ করে আসি। কনসিডার দ্য লং সিলিন্ডার কম্প্রেশন মেম্বার শোন ইন ফিগার 41A। এই যে ফিগার 41, এইটা দেখো, এখানে একটা লং কলামও দেখানো আছে, যার অ্যাক্সিয়ালি কম্প্রেশন লোড আছে যার উপরে। আবার এখানে একটা শর্ট কলাম, যেটা আসলে স্টকি। স্টকি মানে এটার লেন্থের তুলনায় যদি বডি উইডথ খুব বেশি থাকে, তাহলে সেটাকে স্টকি বলি। আর যদি লেন্থের তুলনায় এটার বডি উইডথ বা ক্রস সেকশনাল এরিয়া কম থাকে, এক কথায়, তখন এটাকে স্লেন্ডার বা থিন কলাম বলি। তো এখানে একটা থিন কলামের কথাই বলা হচ্ছে, যেটা আমরা প্রথমে রেফার করছি। ইফ দ্য অ্যাক্সিয়াল load P is slowly applied, it will ultimately become large enough to cause the member to become unstable and assume the shape indicated by the dashed line. তো এই ফোর্সটাকে আমরা জিরো থেকে যদি ইনক্রিজ করতে থাকি, তাহলে দেখো এটা আসলে একসময় আনস্টেবল হয়ে এরকম ভাবে বাকল হয়ে যাবে। আমি ফিজিক্যালি ক্লাস হলে তোমাদের একটা হয়তো যদি স্টিলের যে রুলার আছে সেটাও থাকলেও এভাবে অ্যাপ্লাই করে দেখাতে পারতাম তোমাদের, যে
এটা জাস্ট চাপ দিলে কিন্তু এটা বেঁকে যায়। তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। একটা স্টিলের স্কেল বা প্লাস্টিকের রুলার যেটা ব্যবহার করো তোমরা লাইন টানার জন্য। তো সেটা ২ মাথায় আঙ্গুল দিয়ে এরকম ভাবে চাপ দিবা। চাপ দিয়ে দেখবা যে এটা কি হয়, বেঁকে যায়। এরকম ভাবে বেঁকে যাবে। সো এটা আসলে কি হয়ে গেল? আনস্টেবল হয়ে গেল। এটা কিন্তু লোড এখনো ক্যারি করতে পারতেছে। বাট কি হয়েছে? আনস্টেবল। আগের মানে এটার ডিফ্লেকশনটা খুব এক্সেসিভ হয়ে গেছে। যে কারণে আ তুমি যদি আর ফার্দার লোড ইনক্রিজ করো, এটার ডিফ্লেকশন আরো বেশি ইনক্রিজ করে এটা আনস্টেবল হয়ে যাবে। আর আর বেশি সে লোড নিতে পারবে না। আ আমরা এখানে পড়ে শেষ করি। The member is said to have buckled and the corresponding load is called the critical buckling load. যেই লোডে আসলে যে এরকম বাকলিংটা হয় সেই লোডকে আমরা বলছি ক্রিটিক্যাল বাকলিং লোড। ইফ দ্য মেম্বার ইজ স্টকিয়ার, দেখো এই যে পরের পরের মেম্বারটা ফিগার বি তে যেটা দেখানো আছে সেইটার কথা আমরা এখন আসি। If the member is stockier as shown in figure 4.1b, a larger load will be required to bring the member to the point of instability. তাহলে দেখো দুইটা মেম্বার, একটা হচ্ছে স্লেন্ডার আর একটা হচ্ছে স্টকি। তো এই মেম্বারটাকে স্টকি মেম্বারটাকে যদি আমরা ওই একইভাবে ডিফ্লেক্টেড শেপে নিয়ে আসতে চাই তাহলে অনেক বড় বেশি লোডের প্রয়োজন হবে। এইটার জন্য পি এর ভ্যালু হবে স্লেন্ডার মেম্বারের পি এর চেয়ে অনেক বেশি। For extremely stocky members, failure may occur by compressive yielding rather than buckling. তার মানে এটা যদি আমি স্টকি করতে করতে এমন করেছি যে এটার উপরে পি ফোর্স দিলে বরং বাকলিং না ঘটে, বরং এটা আসলে কংক্রিটের ইল্ডিং হয়ে যাবে। কংক্রিট না, সরি, কম্প্রেশনে ইল্ডিং হবে। আমরা প্রায় কংক্রিটে চলে আসি। যদি এটা কংক্রিট মেম্বার হয় ফর এক্সাম্পল, তাহলে কংক্রিটে এখানে যে ইল্ডিং হওয়ার পূর্বেই কংক্রিটে আমরা জানি ক্রাশিং হয়ে যায়, তো ক্রাশিং হয়ে যাবে। আর যদি এটা স্টিল, আমরা যেহেতু স্টিল পড়ছি আমরা এখানে স্টিলই মাথায় রাখবো। স্টিল যদি হয় তাহলে এই বাকলিং হওয়ার পূর্বেই, এটার বাকলিং হওয়ার পূর্বেই স্টকি যদি বেশি মানে এটা যদি খুব বেশি স্টকি হয় তাহলে বাকলিং হওয়ার পূর্বেই ম্যাটেরিয়ালের ইল্ডিং কম্প্রেশনে ইল্ডিং হয়ে যেতে পারে। ইল্ডিং হওয়া মানে কি, যে তোমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম জানো, স্টিলের কম্প্রেশন এবং টেনশনে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অলমোস্ট সেম। এই যে এরকম এই ইল্ডিং এই পয়েন্টে পৌঁছে যায় আর কি। অথচ এই সিলিন্ডার কলাম যেটা সেটাতে হয়তো স্ট্রেস ইল্ড পয়েন্টের ওয়েল বিলো থাকে কিন্তু এটা বাকল হয়ে যায় আর কি। তাহলে এখানে স্ট্রেস ইলাস্টিক, মানে ইল্ড পয়েন্টে পৌঁছে নাই কিন্তু এটা বাকল হয়ে গেছে। আর স্টকি কলাম যদি হয় স্ট্রেস হয়তো ইল্ডিং বাকল হওয়ার পূর্বেই এটার ইল্ডিং হয়ে যেতে পারে, তার মানে স্ট্রেস প্লাস্টিক হয়ে যেতে পারে। আমরা এই যে এই পয়েন্টের এর পয়েন্টের চেয়ে কম স্ট্রেস যেটা সেটাকে বলে হচ্ছে ইলাস্টিক স্ট্রেস, আর এটার পরে যে স্ট্রেস সেটাকে বলে হচ্ছে প্লাস্টিক স্ট্রেস। স্ট্রেস তো না, আসলে স্ট্রেইন বলি আর কি, প্লাস্টিক বিহেভিয়ার। Prior to failure, the compressive stress P over A will be uniform over the cross section at any point along the length, whether the failure is by yielding or by buckling. The load at which buckling occurs is a function of slenderness, and for very slender members this load could be quite small. তাহলে দেখো যেই লোডে আসলে এটা বাকল করছে, the load at which buckling occurs is a function of slenderness. Slenderness এটা হচ্ছে যে এটার ক্রস সেকশনের তুলনায় এটার লেন্থ কেমন, বা লেন্থের তুলনায় এটার ক্রস সেকশন কেমন তার একটা মেজারমেন্ট হচ্ছে এটার স্লেন্ডারনেস। স্লেন্ডার মানেই হচ্ছে থিন, তার মানে ক্রস সেকশনের তুলনায় যেটা লেন্থ খুব বেশি, ঠিক আছে। আর এটা মেজার করি আমরা স্লেন্ডারনেস রেশিও এল বাই আর দিয়ে, সেটা সামনেই চলে আসতেছে দেখো, আমরা পড়ে 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 আগাই। If the member is so slender, we give a precise definition of slenderness shortly, that the stress just before buckling is below the proportional limit. That is, the member is still elastic. The critical buckling load is given by PCR equal to pi square EI divided by L square. আমরা এটা ডেরিভেশনটাও এখন দেখব। তাহলে কোন একটা সিলিন্ডার মেম্বারের যদি বাকলিং স্ট্রেস আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে এই যে যে ফর্মুলা, এটা হচ্ছে ইউলার বাকলিং ফর্মুলা বলি। আহ, যিনি এটা ফার্স্ট ডেরাইভ করেন, সুইস ম্যাথমেটিশিয়ান, ওনার নাম হচ্ছে কি, ইউলার জন্য এখানে আছে লিওনহার্ড ইউলার, ঠিক আছে।
লিওনহার্ড ইউলার ইনি 1759 এ এটা ফার্স্ট ডিরাইভ করেন আরকি। তো তার নাম অনুসারে এখানে এটাকে ইউলার কলাম লোড বা ক্রিটিক্যাল বাকলিং লোড যেভাবেই বলা হয়। তো এটার ডেরিভেশন আমরা দেখব। এখানে ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়াল, আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া of the cross section area with respect to the minor principal axis, and L is the length of the member between points of supports. For equation 4.1 to be valid, the member must be elastic. দেখো এই ইকুয়েশন কখন ভ্যালিড? মেম্বার যতক্ষণ ইলাস্টিক। তার মানে যে এরকম প্লাস্টিক লিমিট ইল্ড পয়েন্টে পৌঁছায় নাই এখনো, স্ট্রেস বা স্ট্রেইন ইল্ড পয়েন্টে এখনো পৌঁছায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি এই লোডটা ইউজ করতে পারবো। বাকলিং লোড, যে লোডে এটার আসলে এই বাকলিং স্টেজ আসবে, সেই লোড ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলা দিয়ে। আরো কন্ডিশন দেখো, and its ends must be free to rotate but not translate laterally। তার মানে কন্ডিশন হতে হবে এরকম, দেখো পিন সাপোর্টেড কানেকশন যেগুলো সেইগুলা যদি হয় তবেই এই ফর্মুলা ইউজ করা যাবে বেসিক্যালি। সো কন্ডিশন হচ্ছে এই দুইটা। তো অন্যান্য কন্ডিশনের জন্য আমরা কি তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো? নো, এটার একটা মডিফাইড ভার্সন ইউজ করতে হবে। আমার এমন অনেক কন্ডিশন আসবে যে কলামের টপ ও ফিক্সড, বটম ও ফিক্সড। তার জন্য কি করব? এমন কন্ডিশন আসতে পারে যে বটম ফিক্সড বা টপ হচ্ছে ফ্রি। আমরা বিভিন্ন ধরনের কন্ডিশনও দেখাবো ফিগারে। তো তাদের জন্য কি আমি তখন এই ফর্মুলা ইউজ করতে পারবো? অবশ্যই পারবো, বাট ইন এ মডিফাইড ফর্মে। ডিরেক্টলি এটা ব্যবহার করা যাবে না। This end condition is satisfied by hinges or pins as shown in figure 4.2। এই যেটা দিয়ে যে স্যাটিসফাই করা যায়, বোথ সাইডে যদি হিঞ্জ অর পিন থাকে এক কথায়, তাহলে এই ইকুয়েশন যে ব্যবহার করা যাবে এই কন্ডিশনের জন্য। This remarkable relationship was first formulated by Swiss mathematician Leonhard Euler and published in 1959. The critical load is sometimes referred to as Euler load and the Euler buckling load. The validity of equation 4.1 has been demonstrated convincingly by numerous tests. Its derivation is given here to illustrate the importance of the end conditions. আমরা আসলে end condition তো অবশ্যই দেখবো, বাট এটা ডেরিভেশনটাও একটু শর্টলি আমি দেখে যেতে চাই। এটার ফিগার এখানে দেখো দেখানো আছে। আমরা ডিরাইভ করার জন্য এরকম একটা কলাম কনসিডার করলাম, যার ওয়ান এন্ড হচ্ছে পিন আর এক এন্ড হচ্ছে রোলার। ঠিক আছে, তার মানে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। এখন এটার এই যে অ্যাক্সিস বরাবর, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বরাবর এটা পি লোড যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এরকম এটা ডিফ্লেক্ট করে যাবে। তো লেফট সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স এটার যে ডিফ্লেকশন সেই ম্যাগনিটিউড হচ্ছে ধরো ওয়াই, আর এই কলামের লেন্থ হচ্ছে এল। তো তাহলে এইটার যে বাকলিং ফর্মুলা সেটা তোমরা জানো, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন গিভিং দ্য ডিফ্লেক্টেড শেপ অফ অ্যান ইলাস্টিক মেম্বার সাবজেক্টেড টু বেন্ডিং ইজ ডি স্কয়ার ওয়াই ওভার ডিএক্স স্কয়ার ইকুয়াল টু এম ওভার ইআই। এটা মেকানিক্স অফ সলিডস থেকে তোমরা অলরেডি জানো যে কোন একটা মেম্বারে ডিফ্লেক্টেড শেপ হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। Where x locates a point along the longitudinal axis of the member and y is the deflection of the axis at that point, and m is the bending moment at that point। তাহলে m হচ্ছে যে পয়েন্টে যে y ক্যালকুলেট করতেছি, তার মানে আমার অরিজিন থেকে x ডিসটেন্সের ডিফ্লেকশন হচ্ছে y, আর সেই পয়েন্টের মোমেন্ট হচ্ছে m, আর ei হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি টাইমস মোমেন্ট অফ ইনারশিয়া। এটাকে আমরা সংক্ষেপে স্টিফনেস বলি আর কি। E and I were previously defined, and here the moment of inertia I is with respect to the axis of bending। যে অ্যাক্সিসে আসলে বাকলিং ঘটছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে I নিতে হবে। ঠিক আছে, this equation was derived by Jacob Bernoulli and independently by Euler, who specialized for column buckling problem। মানে দুইজনই একই সাথে আসলে এই ইকুয়েশন ডেভেলপ করে, দুইজনই দাবি করেছিল। সেটা বলা হচ্ছে, if we begin at a point of buckling, then from figure 4.3 the bending moment is PCR times y। তাহলে দেখো এই যে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আসলে এই যে আমরা এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এটাকে বের করতে পারি, এখানকার ফোর্স পি টাইমস হচ্ছে এটার যে এক্সেন্ট্রিসিটি বা ডিফ্লেকশন ওয়াই। তো আমি এটা যদি ডিফ্লেক্ট করেও যাই, দেখো ফোর্স কিন্তু তখনও
এই ডিফ্লেকশনের জন্য পিসিআর বাকলিং লোড যেটা সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল থাকতে হবে। যে কারণেই মোমেন্ট ইকুয়াল টু এই ফোর্স টাইমস হচ্ছে ওয়াই, যে মোমেন্ট ইকুয়াল টু অ্যাক্সিয়াল ফোর্স টাইমস হচ্ছে এক্সেন্ট্রিসিটি, সেইটাই এখানে লেখা যাচ্ছে। তাহলে মোমেন্ট ইজ পিসিআর টাইমস ওয়াই। তো তাহলে আমি এই ইকুয়েশনে, যে ইকুয়েশন 4.2 তে এম ইকুয়াল টু পিসিআর টাইমস ওয়াই ইনসার্ট করে দিলাম। আর তোমরা জানো ম্যাথমেটিক্স এর ইকুয়েশন অনুযায়ী ডি স্কোয়ার ওয়াই ওভার ডিএক্স স্কোয়ার কে জাস্ট ডিফারেন্সিয়াল অপারেটর ওয়াই বার ওয়াই ডাবল প্রাইম দিয়ে লেখা যায়। তো এভাবে আমরা লিখতে পেলাম এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এটা অর্ডিনারি। Where prime denotes differentiation with respect to x, this is a second order linear ordinary differential equation with constant coefficients and has the solution y equal to x, a cos x cx plus b sin cx. আমার বিশ্বাস তোমরা সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনেও এটা শিখেছো, এক্স্যাক্টলি এটা না শিখলেও বাট এর কাছাকাছি শিখেছো। স্যার আমাদের কোনো এক্সপেরিমেন্ট কি হবে না, সব থিওরি পড়বো? এটা এক্সপেরিমেন্ট করে আমি ভিডিও কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের। এখানে আসলে এক্সপেরিমেন্ট করে এগুলা দেখানোর সুযোগ নাই। ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভস আর রিপিট প্লিজ মোমেন্ট পার্ট। মোমেন্ট তো বললাম যে আমরা সেন্ট্রয়েড দিয়ে আচ্ছা কোশ্চেন গুলা করেছো তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানে আমার মেম্বারটা যখন বেঁকে এরকম হয়ে গেল, এই যে এখানে দেখো নিউট্রাল অ্যাক্সিসটাকে ডিফ্লেক্টেড শেপ আকারে দেখানো, তো বেসিক্যালি মেম্বারটাও কিন্তু এভাবে বেঁকে গেছে। তার মানে আমি এই ওয়াই পয়েন্টে যদি এখন কনসিডার করি, আমার এখানে অ্যাক্সিয়াল ফোর্স পি কিন্তু আছে, আর এখানে মোমেন্ট কতটুকু, এইটার যে অরিজিনাল শেপ তার থেকে এটা কত দূর ডিস্টেন্স এখন কাজ করতেছে আসলে সেইটুকুই হচ্ছে ওয়াই। তাহলে এখানে মোমেন্ট এম ইকুয়াল টু আমার এই যে অ্যাক্সিয়াল ফোর্স পি বা পিসিআর যেটা আমরা ডিনোট করছি সেইটা টাইমস হচ্ছে এটার এই যে ডিফ্লেকশন কতটুকু সেটুকু হচ্ছে ওয়াই, সে কারণে এম ইকুয়াল টু পিসিআর টাইমস ওয়াই লিখেছে। তাহলে আমরা আহ এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা তার সলিউশন যদি করি, এটার সলিউশন y ইকুয়াল টু a cos cx প্লাস b sin cx আসে। এখানে একটা মজার ঘটনা আমি উল্লেখ করতে চাই। আম, যখন আমি ছাত্র ছিলাম তখন আমাদের ম্যাডাম এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন পড়িয়েছেন। আমরা অনেক সময় এটা যে আসে আসলে ম্যাথমেটিক্যালি প্রুফ করলেও ফিজিক্যালি এটা বিলিভ করতে আমার খুব কষ্ট হতো যে আসলেই কি এটা কি না। ম্যাথমেটিক্যালি যদিও বা প্রুফ দেখানো হয়েছে বাট ফিজিক্যালি আসলে যেটাই হয় সেটা আমরা চেক করার সুযোগ পাইনি। তো এটা আমি আসলে চেক করতে পেরেছি আমার পিএইচডি তে যখন স্ট্রাকচারাল ডাইনামিক্স এর আমরা প্রজেক্ট করেছিলাম। সেই প্রজেক্টে আমরা আসলে এই ইকুয়েশনের ইউজ করেই আলটিমেটলি এক্সপেরিমেন্টাল রেজাল্ট আর এই অ্যানালিটিক্যাল যে রেজাল্ট সেটা ম্যাচ করে দেখিয়েছি যে না এই ইকুয়েশন আসলে সত্যই হয়। তো তখন আমি মনে প্রাণে মানে এখন সর্বান্তকরণে বিলিভ করি যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন যেগুলো ছিল সেগুলো আসলে সঠিক। আমি যদি একটু তোমাদের দেখাই সেটাও, যে তোমাদের যাতে বিলিভটা আসে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এরকম হতে পারে, সেই জন্য আমি একটু আমার ওই রিপোর্টটা ওপেন করে তোমাদের দেখাবো। স্ট্রাকচারাল ডাইনামিক্স ক্লাসের প্রজেক্ট রিপোর্ট, ডাইনামিক প্রজেক্ট এখানে আছে, রিপোর্ট ফাইনাল। আমি একটু সময় নিচ্ছি বাট দেখো এখানে মানে আমি তোমাদেরও যে বিলিভ করাতে চাই। এখানে আমরা একটা প্রজেক্ট করেছিলাম স্ট্রাকচারাল ডাইনামিক্স ক্লাসের একটা প্রজেক্ট, যেখানে আমরা 3 স্টোরি একটা মিনিয়েচার স্কেলে বিল্ডিং করে সেটাকে আমেরিকাতে হয়েছে বড় ধরনের আর্থকোয়েক সেই রেকর্ড গুলা দিয়ে, এই যে শেক টেবল তোমরা হয়তো পড়বে, সেই শেক টেবল এর মাধ্যমে এটাতে ওই আর্থকোয়েক লোড অ্যাপ্লাই করে আমরা এটার ডাইনামিক অ্যানালাইসিস করে দেখিয়েছি, মানে নিউমেরিক্যালি আমরা এটার ক্যালকুলেশন করেছি, আবার এক্সপেরিমেন্টালও নির্ণয় করেছি। ঠিক আছে, আমি তোমাদের হোল বিল্ডিংটা এখানে দেখাবো। এই যে এগুলো হচ্ছে আর্থকোয়েক রেকর্ড আর কি, বিভিন্ন ফ্লোরে কতটুকু কতটুকু ছিল, স্টিফনেস ম্যাট্রিক্স অনেক কিছু। এগুলো ডাইনামিক্স যখন পড়বা মাস্টার্স লেভেলে বা 4-2 তে গিয়ে অপশনাল কোর্স যেখানে আছে সেখানে। আহ হুম আমি যেটা দেখাতে চেয়েছিলাম, আমি
থ্রি স্টোরি বিল্ডিংটা তোমাদের একটু দেখাবো, তার আগে জাস্ট শুধু এটা দেখো, হচ্ছে নিউমেরিক্যাল মানে হচ্ছে অ্যানালাইটিক্যাল, আমরা ফর্মুলার মাধ্যমে যেটা ক্যালকুলেট করেছি সেটা হচ্ছে যে গ্রিন লাইনে দেখানো, এবং এটা হচ্ছে লোমা প্রাইট আর্থকুয়েক। এটা আমেরিকার অনেক পুরনো একটা আর্থকুয়েক, যেটাতে অনেক, এটা অনেক বড় ধরনের আর্থকুয়েক ছিল এবং ডেভাস্টেশন ছিল অনেক বেশি। আর রেড লাইনে যেটা দেখো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তো এখানে কি দেখানো হয়েছে? ডিসপ্লেসমেন্ট। তো এই নিউমেরিক্যাল পার্টের মধ্যে কিন্তু তোমার ওই ম্যাথমেটিক্যাল সলিউশন, যেটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, ওই মেথড গুলো এখানে আছে। সো এখানে ম্যাচ করে দেখো এক্সপেরিমেন্টাল আর অ্যানালিটিক্যাল যেটা শিখেছো সেটা। হ্যাঁ বলো। স্যার এখনো আমি আগের স্লাইডটাই দেখতে পাচ্ছি, জানি না সবাই দেখতে পাচ্ছে কিনা। অন্যান্যদের কি খবর? স্যার দেখা যাচ্ছে, স্যার হ্যাঁ তোমার, আর্থকুইকের ওই গ্রাফটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে তোমার ইন্টারনেট কানেকশনে প্রবলেম, মিউট করো। তো এখানে মানে তোমরাও দেখতে পারো যে নিউমেরিক্যাল মানে হচ্ছে ওই সমস্ত ইকুয়েশনের মাধ্যমে যেটা আসে, আর এক্সপেরিমেন্টাল এটা হচ্ছে এই রেড লাইনে দেখানো। তাহলে গ্রিন আর রেড লাইনের ম্যাচিংটা দেখো কত পারফেক্ট। তো এখানে বিলিভ করতে পারো তোমরাও, আমি সেটাই বলবো। আমরা বিভিন্ন আর্থকোয়েক অ্যাপ্লাই করেছিলাম। এখানে যে এটাও ডিসপ্লেসমেন্ট দেখানো হচ্ছে, এটা হচ্ছে লোমা প্রাইট আর্থকোয়েক। এখানেও সেকেন্ড ফ্লোর লেভেলে দেখানো হচ্ছে বিভিন্ন আর্থকোয়েকের জন্য। অ্যাক্সিলারেশনে একটু ডিফারেন্স আছে, ঠিক আছে, অ্যাক্সিলারেশনে ডিফারেন্স আছে, কিন্তু ডিসপ্লেসমেন্টে একবারে 100% অ্যাকুরেসি আমরা বলতে পারি। আর থ্রি স্টোরি বিল্ডিংটা এটা পাস করে গেছি। এখানে থ্রি থ্রি ডি ভিউ এখানে আসলে দেখানো হয়নি, আমাদের প্রেজেন্টেশনে হয়তো ছিল। এই যেগুলো অ্যাক্সিলারোমিটার, অ্যাক্সিলারেশন মাপা যায়, এই যে দেখো ওয়ান স্টোরির একটা ফ্লোর এখানে দেখানো আছে। তো এটা হচ্ছে জাস্ট স্টিল ফ্রেম, দেখো স্টিলের থিন কলাম, ফ্লোর প্লেট, আর এখানে যে এডিশনাল মাস অ্যাড করা হয়েছে। এরকম এর উপরে আরো 2টা স্টোরি ছিল, টোটাল 3টে স্টোরি বিল্ডিং ছিল আমাদের। এই যে এগুলো অ্যাক্সিলারোমিটার, ফ্লোরেল আমরা অ্যাটাচ করেছিলাম। এই যে কলাম টু ফ্লোর কানেকশন, থ্রি ডি পিকচার এখানে হয়তো নাই, এগুলো হচ্ছে এই যে রিয়াকশন ফ্রেম। এই যে বিল্ডিংটা মনে হয় একটু দেখতে পাচ্ছ ডান পাশে, এটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, আর এটা হচ্ছে থার্ড ফ্লোর। ঠিক আছে, এটা হচ্ছে রিয়াকশন ফ্রেম। আর ওই যে পিছনে এগুলো হচ্ছে অ্যাকচুয়েটর, এটা হচ্ছে যে রেড শেক টেবল। আমরা ছোট শেক টেবল এটা করেছিলাম আসলে। তো এটা হচ্ছে ডাইনামিক্স এর প্রজেক্ট আকারে করেছিলাম আমরা, এখানে আর না দেখাই। তো এটা আসলে তোমরা বিলিভ করতে পারো যে এটাই এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়। ডিফ্লেকশন y ইকুয়াল টু a cos cx প্লাস b sin cx, এটা দিয়ে নির্ণয় করা যায়। এখানে c টা কি? আসলে c টা হচ্ছে একটা প্যারামিটার, যেটা স্কয়ার রুট অফ pcr ডিভাইডেড বাই ei। আর এই a আর b যেটা, এই দুইটা হচ্ছে ডিফারেন্সিয়ে, এটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, যেগুলো আসলে ডিপেন্ড করে বাউন্ডারি কন্ডিশনের উপরে। দিস কনস্ট্যান্টস আর ইভালুয়েটেড বাই অ্যাপ্লাইং দ্য ফলোইং বাউন্ডারি কন্ডিশনস। আমরা জানি যেখানে x ইকুয়াল টু 0 এই লেভেলে ডিফ্লেকশন y ইকুয়াল টু 0। অনুরূপভাবে x যখন l, এই যে রাইট সাপোর্টে, সেখানেও কিন্তু y এর ভ্যালু 0। তো এই সাপোর্ট কন্ডিশন দুইটা অ্যাপ্লাই করে আমরা আসলে কনস্ট্যান্ট দুইটা a এবং b নির্ণয় করতে পারি। তো ফার্স্ট কনস্ট্যান্ট বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে দেখো a ইকুয়াল টু 0 হয়। এই যে cos 0 এর মান 1 আর b sin 0 এর মান হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে গেল, a ইকুয়াল টু 0 চলে আসে। আর এটা যদি আহ, দুই নম্বর বাউন্ডারি কন্ডিশন, যেটা x ইকুয়াল টু l ইকুয়াল y ইকুয়াল টু 0, এটা যদি হয় তাহলে এই যে y ইকুয়াল টু 0 বসাও, b এর ভ্যালু আমি অলরেডি, সরি a এর ভ্যালু অলরেডি 0 পেয়ে গেছি, সেই ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করো। আর থাকে হচ্ছে b sin cl। ঠিক আছে, তো এখন এই ভ্যালুটা ইকুয়াল টু 0 হতে হবে। এই টোটালটা যদি ট্রু হতে হয় তাহলে আইদার b ইকুয়াল টু 0 হতে হবে, অথবা sin cl, কমন, sin cl এটা ইকুয়াল টু 0 হতে হবে। যে কোনো একটা ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? অথবা বোথ ইকুয়াল টু 0 হতে হবে। দিস লাস্ট কন্ডিশন রিকোয়ার্স দ্যাট sin cl be 0 if v is not to be 0। b ইকুয়াল টু 0 হতে পারবে না, কারণ দ্যাট উইল বি দ্য ট্রিভিয়াল সলিউশন corresponding to p equal to 0 আর কি। ফর sin cl equal to 0, তোমরা জানো যে sin cl equal to 0, sin কত ডিগ্রির মান 0 0 হয়, sin 0 ডিগ্রির মান 0, 180 ডিগ্রির মান 360 ডিগ্রির মান, এভাবে 180 এর ইন্টিজার নাম্বার যদি গুণ করো তাহলে কিন্তু সাইন এর মান 0 হবে। তো cl ইকুয়াল টু তাহলে কি কি হতে পারবে যদি sin cl এর মান 0 হতে হয়?
হতে পারবে 0, পাই, 2 পাই, 3 পাই এভাবে n পাই পর্যন্ত। n এর মান 0 হলে 0 হবে, 1 হলে 1 পাই, 2 হলে 2 পাই, 3 হলে 3 পাই এভাবে। তাহলে আমরা c ইকুয়াল টু যে e ওভার ei এটার থেকে আসলে এখানে cl ইকুয়াল টু কি পাবো দেখো। আমি যদি এই ইকুয়েশনের c ইকুয়াল টু স্কয়ার রুট পিসিআর ওভার ei এটাকে জাস্ট l দ্বারা বোথ সাইডে গুণ করে দেই। এই যে এখানে দেখো ইকুয়েশনের l দ্বারা গুণ করলাম, ডান পাশে l দ্বারা গুণ করেছি। ইকুয়াল টু cl ইকুয়াল টু তাহলে কি লিখতে পারবো দেখো, এই যে n পাই, ঠিক আছে। cl ইকুয়াল টু এই যে n পাই, সেটাই এখানে লিখলাম। cl ইকুয়াল টু এই যে রাইট সাইড কেও l দ্বারা গুণ করলাম, সেটা এখানে লিখেছি। আর এই যে এটা ইকুয়াল টু এই n পাই লিখলাম। এবং বোথ সাইডকে এখন যদি স্কোয়ার করি তাহলে এটা আসে, এবং এটাকে যদি শাফল করে লিখি তাহলে এই ফর্মে চলে আসে। তাহলে পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার। এখানে এলটা কি আসলে, এল হচ্ছে আমরা আগেই ডিফাইন করেছি, এল হচ্ছে মেম্বার লেন্থ। আর এন কি দেখো, এন হচ্ছে নাম্বার অফ মোড। দ্য ভেরিয়াস ভ্যালুস অফ এন করেসপন্ড টু ডিফারেন্ট বাকলিং মোডস। এ দেখো, তোমরা অনেকেই ইটাপস স্টার্ট করতে বিল্ডিং অ্যানালাইসিস করো, সেখানে বিভিন্ন মোড দেওয়া থাকে। ডিফল্ট রেজাল্ট হিসেবে যেটা দেখায় ফার্স্ট, ডিফল্ট শেপ যেটা দেখায় সেটা কিন্তু ফার্স্ট মোড। তোমার একটা বিল্ডিং এর আহ, অনেকগুলা মোড থাকে। আমরা যদি অ্যাটলিস্ট ওয়ান স্টোরি কনসিডার করি তাহলে সেটারও যতগুলা ডিগ্রি অফ ফ্রিডম আসলে ততগুলা মোড হয়ে থাকে, মানে বাকলিং মোড এক কথায়, এবং এগুলাকে বাকলিং মোড বলে, ঠিক আছে। ডাইনামিক্স এটাও আর একটা শেখার বিষয়, যে কারণে আমি এটা বলতে চাচ্ছিলাম যে বাকলিং মোড এটা হচ্ছে আহ, এই ভ্যালুটা এই ইকুয়েশনে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে 1। এবং তখন n ইকুয়াল টু যখন 1 তখন হচ্ছে ফার্স্ট মোড, n ইকুয়াল টু যখন 2 তখন হচ্ছে সেকেন্ড মোড, n ইকুয়াল টু 3 হলে থার্ড মোড, এভাবে n ইকুয়াল টু 100 হলে 100 মোড। সো 100 স্টোরি যদি একটা বিল্ডিং হয় এখানে 300-400টা মোড থাকবে, ঠিক আছে। আমরা একটা বিল্ডিং এর জন্য সাধারণত রিজিড ডায়াফ্রাম যদি হয় তাহলে একটা বিল্ডিং এর জন্য সাধারণত দুইটা মোড ডিক্লেয়ার করি। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের ট্রান্সলেশন, আর একটা হচ্ছে মানে এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিসের ট্রান্সলেশন, আর হচ্ছে জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশন। এই তিনটা মোডই সাধারণত নেওয়া হয়। এজন্য প্রতিটা ফ্লোরে আসলে বিল্ডিং অ্যানালাইসিসে তিনটা মোড কনসিডার করে। তাহলে একতলা বিল্ডিং যদি হয় তাহলে সেখানে তিনটা মোড থাকবে, যদি 10 তলা হয় তাহলে 30টা মোড থাকবে, এরকম আর কি। Anyway, so n equal to 1 represents the first mode, n equal to 2 the second mode, and so on. এগুলোর ফিগার আবার দেখো। সো এটা হচ্ছে তোমার কলাম, n equal to 0 যখন, তখন কোনো বাকলিং নাই এক কথায়। n equal to 0 হবে তার মানে সেখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লিকেবল নয়, যে কারণে এই যে b equal to 0 হতে পারবে না আসলে, ঠিক আছে। তো b equal to যদি 0 হয় তার মানে কোনো লোডই নাই, তাহলে তো এটার বাকলিং হবেই না। সেজন্য এটাকে আসলে জিরোথ মোড বলবো আমরা। কিন্তু n ইকুয়াল টু যখন 1 তাহলে এটা হচ্ছে ফার্স্ট মোড, এবং দেখো বাকলিং কার হবে কিন্তু একটা। রিমেম্বার, তোমার যতগুলা মোড থাকবে তাদের ডিসপ্লেসমেন্টের পিক হবে ততগুলো। কি বলছি? ডিসপ্লেসমেন্টের পিক হবে ততগুলো। তার মানে হচ্ছে দেখো এই যে যে ডিফ্লেক্টেড কার্ভ আসলো সেটার পিক পিক ডিসপ্লেসমেন্ট বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কোথায়? এই যে এরকম ঠিক মাঝখানেরটায় আর কি। এই যে এইটা একটা পিক হয়েছে এই জন্য এটার মোড হচ্ছে 1, অথবা তুমি বলতে পারো যে এটা ডিফ্লেক্টেড শেপ জাস্ট একটা। অনুরূপভাবে যখন n ইকুয়াল টু 2 তার মানে এটা সেকেন্ড মোড বলবো। তাহলে দেখো এখানে পিক হতে হবে দুইটা, এটা একটা পিক, এখানে আরেকটা পিক। n ইকুয়াল টু যখন 3 থার্ড মোড আমরা বলবো, তাহলে এখানে পিক হতে হবে তিনটা, 1 2 3। কিন্তু তোমার যদি এই ফার্স্ট মোড খুব ইজিলি কম্প্রিহেন্সিবল, বোঝা যায় যে কেন এটা হবে, কিন্তু সেকেন্ড মোড মাঝখানে যদি কিছু না থাকে সেকেন্ড মোড কিন্তু খুব সহজে আসবে না। এটা আনতে হলে তোমাকে এই লেভেল বরাবর আর একটা সাপোর্ট আসলে থাকতে হবে, হিঞ্জ বা রোলার দিয়ে এখানে আসলে ধরতে হবে, তবেই এ হয়তো এরকম সেকেন্ড মোডে আসবে। অনুরূপভাবে থার্ড মোড যদি এরকম ভাবে কোন একটা কলামের বাকলিং হতে হয় তাহলে সাপোর্ট হতে হবে এখানে একটা, আবার এখানে আরেকটা, মাঝখানে আরো দুইটা সাপোর্ট থাকতে হবে, ঠিক আছে। তো বিল্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, ফার্স্ট মোড বিল্ডিং এর যদি মনে করো একটা 3 স্টোরি বিল্ডিং হয় ফর এক্সাম্পল, এরকম বিল্ডিং যদি আমরা বলি তাহলে এটা ফার্স্ট মোড হতে হলে
পিক ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে একটা, এরকম ভাবে এটা ডিফ্লেক্ট করবে। তাহলে দেখো পিক হবে জাস্ট এই এক জায়গায়, কিন্তু সেকেন্ড মোড যখন আসবো তখন হবে হয়তো এরকম। তার মানে একটা পিক, এখানে আর একটা পিক, দুই জায়গায় পিক হবে। থার্ড মোড যদি হয় তাহলে এরকম হবে, এরকম। তাহলে এখানে একটা পিক, এখানে আর একটা পিক, এখানে আর একটা পিক, এভাবে তুমি বিল্ডিং এর জন্য এই যে মোড শেপ যেটাকে আমরা বলি সেটাও নির্ণয় করতে পারবে। তো কলাম থেকে আমরা তার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম এবং এখানে তার এক্সপ্লানেশন দেওয়া হচ্ছে। দেখো, এ ভ্যালু অফ জিরো গিভস দ্য ট্রিভিয়াল কেস অফ নো লোড, সেটাও দেখলাম। দিস বাকলিং মোডস আর ইলাস্ট্রেটেড ইন ফিগার 4.4, এটা আমরা এক্সপ্লানেশন দিলাম। Values of n larger than 1 are not possible unless the compression member is physically restrained from reflecting at points where the reversal of curvature would occur. এই যে এই রিভার্স কার্ভেচার এটা হবে কখন, যদি এখানে এডিশনাল আরো মাঝখানে সাপোর্ট থাকে। অনুরূপভাবে এখানে যে তিনটা কার্ভ হবে যদি মাঝখানে আরো দুইটা সাপোর্ট থাকে আর কি। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো তাহলে আমার এখানে এন এর ভ্যালু আসলে যদি 1 হয় তাহলে পিসিআর 1 হচ্ছে, অথচ এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে এই পিসিআর এর ভ্যালু 1 হলে যা হচ্ছে তার তুলনায় এখন হয়ে যাচ্ছে কত, 4 গুণ। 2 এর স্কয়ার মানে 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে মানে কি আমি এরকম ভাবে বলতে পারি যে এই কলামটা যতটুকু লোড নিতে পারে, মাঝখানে যদি এখানে আরো সাপোর্ট থাকে তাহলে সে তার 4 গুণ বেশি লোড নিতে পারে। মানে এই কলামের বাকলিং যে লোডে হবে, মাঝখানে যদি আরো একটা সাপোর্ট থাকে তখন এটা তার 4 গুণ লোডে এটার বাকলিং হবে। আর যদি পরেরটা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে এটার বাকলিং লোড হবে তখন কত গুণ, দেখো 3 এর কিউব করলে হবে 27 গুণ। তাহলে কোন একটা এই একই লেন্থের টোটাল লেন্থ এল কলামের যদি তোমার মাঝখানে আরো দুইটা সাপোর্ট থাকে তাহলে এইটা 27 গুণ বেশি লোডে এরকম ভাবে বাকলিং হবে আর কি। তো এটার আরেকটা এক্সপ্লানেশন বা ফিজিক্যাল এক্সপ্লানেশন হচ্ছে এরকম। তো এখান থেকে আমরা বের হই, অতএব তাহলে আমি এখানে এ এবং বি এর ভ্যালু আসলে পেয়ে গেলাম। এবং আলটিমেটলি এই যে সলিউশন যেটা আসে এ cos x একে ইকুয়াল টু, তো আমরা 0 পেয়েছি, বি আর sin cx থাকে। তো x c এর ভ্যালু আমরা এই যে এখানে নির্ণয় করে নিলাম এবং তার থেকে আসলে পিসিআর এর ভ্যালুটা আসছে দেখো cl। তো সি ইকুয়াল টু কত হয়, এখানে আসলে এল কিউব চলে আসবে, যে সি এল কিউব আসবে, সেটা আমরা না লিখে দেখো অন্যভাবে লিখতেছি। The solution to the differential equation is therefore y equal to b sin pi n x divided by l। তাহলে ওই যে সি এর ভ্যালু এখানে ইনপুট করে দেওয়া হলো আর কি। ঠিক আছে, and the coefficient b is indeterminate. This result is a consequence of approximations made in formulating the differential equation. A linear representation of a linear phenomenon was used. তো এটার আমাদের যে আম, এ- আমাদের যেটা দরকার ইঞ্জিনিয়ার হিসেবে কলাম ডিজাইনে, সেটাই হচ্ছে আমাদের এই যে এই আউটপুটটা আর কি। ঠিক আছে, পিসিআর ইকুয়াল টু এই যে পাই স্কোয়ার ইআই ওভার এল স্কোয়ার, এবং এটার বাকলিং এর সাথে রিলেশন। এবং যদি ফার্স্ট মোড হয়, এক কথায় ফার্স্ট মোড মানে একটা যদি বাকলিং হয় বা একটা বাকল কার্ভ হয়, এক কথায় একটা মাত্র কার্ভ হয়, তাহলে আমি এই যে n ইকুয়াল টু হবে 1 এবং ইউলারের ইকুয়েশন সিম্পলিফাই হয়ে হয়ে যায় পাই স্কয়ার ইআই ওভার এল স্কয়ার। এখানে এন স্কয়ার মানে হচ্ছে 1 হয়ে যায় আর কি, তাই লিখলো। এটা কখন হবে দেখো, ফর দ্য ইউজুয়াল কেস অফ এ কম্প্রেশন মেম্বার উইথ নো সাপোর্টস বিটুইন ইটস এন্ডস। দুই এন্ডে শুধু সাপোর্ট আছে, মাঝখানে আর কোনো সাপোর্ট নাই, তাহলে n ইকুয়াল টু 1 হবে এবং এইভাবে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারবো। তো এটাকে আরো একটু দেখো সিম্পলিফাই করে কিভাবে লেখা যায়। আমরা স্লেন্ডারনেস রেশিও রেডিয়াস অফ জাইরেশন আর ইকুয়াল টু কি জানি, স্কয়ার রুট অফ আই ওভার এ। তো এখানে আই ইকুয়াল টু তাহলে কত হয়, এ আর স্কয়ার। তো এই উপরের ইকুয়েশনটাতেই আই ইকুয়াল টু যদি আমি এ আর স্কয়ার লিখি তাহলে দেখো এই ইউলারের ইকুয়েশনটা এটা সিম্পলিফাই হয়ে কিভাবে আসে, পাই স্কয়ার ই এ, আর এই আরটাকে এল বাই আর করে দিলাম। যেখানে এই এল বাই আর রেশিও যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। দেখো খেয়াল করে, where A is the cross-sectional area and R is the radius of gyration with respect to the axis of buckling. The ratio L by R is the slenderness ratio and is the measure of a member's slenderness with large values corresponding to slender members. তার মানে L by R ratio যত বেশি সেটা তত বেশি slender। ঠিক আছে, if the critical load is divided by the cross-sectional area, the critical buckling stress is obtained. লোডকে আমি cross-sectional area দ্বারা ভাগ করলাম,
তাহলে এটা স্ট্রেস পেয়ে যাব, তখন এটার নাম হবে ক্রিটিক্যাল স্ট্রেস এফসিআর। এবং এটা আসে তাহলে এ দ্বারা ভাগ করে দিলে দেখো এই যে এইটা। তো এই ফর্মুলা আসলে দেখো মানে আফটার ডেরাইভেশন, এটা কিন্তু ডিরেক্ট ফর্মুলা না। সো এটা আমরা কোডে রেফার করব এবং এটা আসবে দেখবা সামনে ডিজাইন আমরা এই ফর্মুলা কিভাবে ইউজ করব। At this compressive stress, buckling will occur about the axis corresponding to R. এখন R তো এই যে আমরা R যে নির্ণয় করলাম সেটা দুই অ্যাক্সিসই হতে পারে, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। আবার টরশনাল বাকলিং এর জন্য তখন আই যে আমরা পোলার মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে থাকি। তো এখানে ওই টরশনাল বাকলিংটা আমরা ধরছি না, ওটাও আসবে পরে, আসবে না তা না, কিন্তু আমরা এখানে জাস্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিস আপাতত কনসিডার করছি। তাহলে আর হচ্ছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে নিব যে অ্যাক্সিস আমার বেন্ডিংটা হবে, ঠিক আছে। এখানে আর নিব সেই অ্যাক্সিসেই যে অ্যাক্সিসে আসলে বাকলিং করবে। Buckling will take place as soon as the load reaches the value given by equation 4.3। তার মানে এই যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম, পিসিআর ইকুয়াল টু পাই স্কয়ার ইআই ওভার এল স্কয়ার, কোন একটা মেম্বারের তোমার ম্যাটেরিয়াল স্ট্রেংথ ডিপেন্ড, ম্যাটেরিয়াল স্ট্রেংথ হচ্ছে এই যে দেখো ই আর কি, ই তো ম্যাটেরিয়াল স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে, স্টিলের জন্য যদিও বা এটা কনস্ট্যান্ট, এটা ম্যাটেরিয়াল প্রপার্টি এক কথায়। অনুরূপভাবে আই হচ্ছে সেকশনাল প্রপার্টি, ক্রস সেকশনের যে প্রপার্টি মোমেন্ট অফ ইনারশিয়া, আর এল হচ্ছে এটা লেন্থ। তো এই ফ্যাক্টর দিয়ে বা এই ফর্মুলা দিয়ে যে এই ভ্যালুটা পাবা পিসিআর এর, তোমার এক্সটার্নাল লোড যদি এই ভ্যালুতে পৌঁছায় কলাম সাথে সাথেই বাকল হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে তার বাকলিং লোড, ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি। এর চেয়ে বেশি লোড দিলেই সে আসলে বাকল হয়ে যাবে আর সে লোড ক্যারি করতে পারবে না, আনস্টেবল হয়ে যাবে এক কথায়। তো এই জন্য এটা বলা হচ্ছে বাকলিং উইল টেক প্লেস as soon as the load reaches the value given by equation 4.3 and the column will become unstable about the principal axis corresponding to the largest slenderness ratio। তো L divided by R, এটা লার্জেস্ট হবে কখন? লার্জেস্ট, লেন্থ তো কনস্ট্যান্ট, লার্জেস্ট হবে যদি আর মিনিমাম হয়, তাই না? তো আর মিনিমাম মানে আর এক্স এবং আর ওয়াই এই দুইটার মাঝে যেটা আসলে ছোট, সেটা যখন ইউজ করব তখনই আসলে লার্জেস্ট স্লেন্ডারনেস রেশিও আসবে। আর এল বাই আর যদি বেশি হয় তাহলে দেখো এফসিআর বা পিসিআর এর ভ্যালু সেটা কিন্তু কম হবে। তাহলে যেই কলামের স্লেন্ডারনেস যত বেশি তার ক্রিটিক্যাল লোড কিন্তু তত কম। আমরা ফর্মুলা থেকেও সেটা স্পষ্ট বুঝতে পারছি যে পিসিআর, আমি উপরের ইকুয়েশন থেকে যদি দেখাই, এই ইকুয়েশন থেকে যদি দেখি, PCR is proportional to E and I। মোমেন্ট অফ ইনার্শিয়া যত বাড়াবা এই লোড এর ক্যাপাসিটি তত বাড়বে। অনুরূপভাবে স্টিল যদি হয় এটা তো ই বাড়ানোর সুযোগ নাই, তাহলে ই হচ্ছে সব ধরনের স্টিলের জন্য আসলে কনস্ট্যান্ট, প্রিস্ট্রিক্সিং স্ট্যান্ড ছাড়া। তো এখানে সেকশন বাড়ানোর এমন ভাবে বাড়াবো যাতে মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়ে, তাহলে এটা লোড কম বাড়বে। আর পিসিআর দেখো স্লেন্ডারনেস রেশিও যেটা এল বাই আর তার সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, এবং এটার আবার ঘাড়ে স্কোয়ার আছে, তাই না? বা এটা থেকে আমরা যদি দেখি যে পিসিআর সেটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল বাই আর রেশিও। তার মানে এই রেশিও যত বাড়বে দেখো তার স্কোয়ার আকারে লোড ক্যাপাসিটি কিন্তু কমতে থাকবে। তাহলে এখানে ম্যাটেরিয়াল সরি কলামের সেকশন, ক্রস সেকশন এবং লেন্থের হিউজ ইম্প্যাক্ট তার লোড ক্যারিং ক্যাপাসিটির উপরে আছে, সেটাই এখানে হাইলাইট করা হচ্ছে। The axis usually is the axis with the smaller moment of inertia, মানে স্লেন্ডারনেস রেশিও কখন বেশি হবে? যখন মোমেন্ট অফ ইনারশিয়া বা রেডিয়াস অফ জাইরেশন কম হবে। Thus, the minimum moment of inertia and the radius of gyration of the cross section should be ordinarily be used in equation 4.3 and 4.4। এই দুই স্ট্রেস এবং ক্রিটিক্যাল স্ট্রেস এবং ক্রিটিক্যাল লোড ক্যালকুলেশনে আমরা মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন এবং মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া ইউজ করব আর কি। তো এতটুকু দিয়ে একটা এক্সাম্পল, এটা আসলে কোন এক্সাম্পল না, আমি দেখাবো না এটা, বরং আমরা আসলে মূল জায়গায় চলে যাই। তো এই উপরের যে ফর্মুলা, এই ফর্মুলা আমরা কখন ইউজ করতে পারবো? দেখো কয়েকটা শর্ত ছিল। এক হলো এটা লোডটা হতে হবে, ম্যাটেরিয়াল হতে হবে ইলাস্টিক, তখনই তো আমি ই ব্যবহার করতে পারবো। এই যে ইটা ইকুয়েশনের ই, এই ইটা তো ইলাস্টিক মডুলাস, মডুলাস অফ ইলাস্টিসিটি, তার মানে ম্যাটেরিয়াল যতক্ষণ ইলাস্টিক ততক্ষণ ব্যবহার করতে পারবো। স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে যদি দেখি, তার মানে কি হচ্ছে, ইল্ডিং এর পূর্ব পর্যন্ত আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো।
ইল্ডিং এর পরে ইকুয়েশন আর ব্যবহার করা যাবে না। তো ইল্ডিং এর পূর্বে পর্যন্ত এটা আমি ইউজ করতে পারবো, ইল্ডিং এর পরে এটা ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল বিষয়। কিন্তু ইল্ডিং এর পরে যদি আমার কলামের স্ট্রেস চলে যায় তাহলে আমি তখন এই ইকুয়েশন কি ব্যবহার করতে পারবো? নো। তার জন্য আসলে অনেক রিসার্চার অনেক ধরনের ফর্মুলা এখানে প্রপোজ করেছে। জাস্ট একটা ফর্মুলা দেখো, যে এই যে এখানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দিয়ে দেখানো, এই যে স্টিলের স্ট্রেইন আর এটা হচ্ছে স্টিলের স্ট্রেস এফ। দেখো এই যে এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, এফপিএল মানে হচ্ছে স্ট্রেস প্রপোর্শনাল লিমিট। তারপরে এই যে এখানে গিয়ে যেখানে ইল্ডিং হচ্ছে, তো প্রপোর্শনাল লিমিটের পরে যদি চলে যায়, এক কথায় ইল্ডিং পর্যন্ত না গিয়েও যদি প্রপোর্শনাল লিমিটের চেয়ে তোমার স্ট্রেস বেশি হয়ে যায়, তখন মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যাট ইলাস্টিক লেভেল না ব্যবহার করে বরং এই যে ট্যানজেন্ট মডুলাস বলি আমরা, এই যে ইটি, এই বরাবর একটা ট্যানজেন্ট টানলে তুমি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ট্যানজেন্ট টেনে সেখানের যে স্লোপ পাবা, এক কথায় এটার এই লাইনের যে স্লোপ পেলে সেটাই হচ্ছে ইটি আর কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এটা করলে যেটা পাবা সেটাই হবে এইটার মডুল, ট্যানজেন্ট মডুলাস। তাহলে এই রিজিয়নের জন্য তখন ই না ব্যবহার করে আমি এখানকার এই ট্যানজেন্ট মডুলাসটা ব্যবহার করব। তো এত কিছু করে আসলে তুমি প্র্যাকটিক্যালি ডিজাইন ক্যারি আউট করতে পারবে না। সো ডিজাইন কোড গুলো যা করে, থিওরি থেকে যা পাওয়া গেল তাকে আসলে ডিজাইন ফর্মে নিয়ে আসে, ইউজেবল ফর্মে নিয়ে আসে ডিজাইন করার জন্য। তো এখানে অনেক কিছু কথা বলা আছে, সেগুলো আমি বলছি না, তোমরা একটু পড়ে নিও। আমি জাস্ট এটার এসেন্স যা, মানে মেইন কথা যেটা, সেটা আমার এখানে এক্সপ্লেইন করতে চাই। যে আমি কখন জানবো যে আমার কোনো একটা কলাম ইলাস্টিক থাকছে নাকি প্লাস্টিক হয়ে যাচ্ছে, সেটা আমি আসলে জানবো কিভাবে? তো সেটা জানার জন্যই এই যে আরো রিসার্চ এর মাধ্যমে যে রেজাল্ট আসছে সেগুলা থেকে কোড সামারি করে আমাদেরকে বলছে। দেখো, তো আমরা যদি এই দিকে একটা প্লট করি যার এক্স অ্যাক্সিসে হচ্ছে স্লেন্ডারনেস রেশিও রাখলাম আর ওয়াই অ্যাক্সিসে ক্রিটিক্যাল স্ট্রেস রাখলাম, তাহলে উপরের যে ফর্মুলা দুইটা আমরা দেখলাম, একটা হলো ইলাস্টিক কলামের জন্য আর একটা হচ্ছে প্লাস্টিক কলামের জন্য, আমরা এভাবেই যদি বলি, তাহলে সেই দুইটার যে ক্রিটিক্যাল স্ট্রেস আসে তা যদি তুমি ক্যালকুলেট করো বিভিন্ন এল বাই আর এর রেশিওর জন্য, ঠিক আছে, এল বাই আর রেশিওর জন্য যদি ক্যালকুলেট করতে থাকো তাহলে দেখো এরকম একটা কার্ভ পাওয়া যায়। এবং এই কার্ভটা আসলে কি মিন করছে দেখো, তোমার স্লেন্ডারনেস রেশিও এমন একটা লেভেল আছে, বা আমি আসলে উল্টা এমন ভাবে বলতে চাই যে আমি কখন বুঝবো যে আমার একটা কলাম ইলাস্টিক লিমিট ক্রস করে নাই এখনো, আর কখন বুঝবে যে কোনো একটা কলাম আসলে ম্যাটেরিয়ালের ইলাস্টিক লিমিট ক্রস করে গেছে। তো সেটা বোঝার জন্যই আমরা এরকম একটা প্লট করতে পারি, যেটার এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে স্লেন্ডারনেস রেশিও এল বাই আর, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে এফসিআর। তো তুমি যদি ওই দুইটা কার্ভই আসলে প্লট করো তাহলে দেখো এরকম একটা কার্ভ গ্রাফ চলে আসবে, এবং এখানে একটা সার্টেইন বা ডেফিনিট পয়েন্ট আসবে, যেই পয়েন্টটা বা যেই লাইনটা আসলে ডিফাইন করবে যে তোমার কলাম কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক। তো দেখো খেয়াল করে এই পয়েন্টের লেফট সাইডে যেটা, সেটাকে আমরা বলছি ইনইলাস্টিক বাকলিং। মানে কি, এখানে ম্যাটেরিয়ালটা ইনইলাস্টিক হয়ে গেছে, তার মানে এখানে ম্যাটেরিয়াল প্লাস্টিক লিমিটের বিয়ন্ডে চলে গেছে। ম্যাটেরিয়ালের স্ট্রেস যেটা, আমার এটা স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এটার আমি এই ইনইলাস্টিক রেঞ্জ যেটা, তার মানে আমি যে কলামের উপরে লোড অ্যাপ্লাই করেছি তার কারণে বাকলিং হতে পারে, নাও হতে পারে। এখানে আসলে বাকলিং অবশ্যই হবে, বাকলিং হয়েছে কিন্তু ম্যাটেরিয়ালও তার ইল্ড স্ট্রেংথ এ রিস্ক করেছে বা ইল্ড স্ট্রেস এ রিস্ক করেছে। আর এই যে ইলাস্টিক বাকলিং যেটা, সেটা বলছি মানে এই কলামটা আসলে তার ক্রিটিক্যাল বাকলিং লোডে পৌঁছে যাবে কিন্তু ম্যাটেরিয়ালের যে বিহেভিয়ার সেটা থাকবে ইলাস্টিক লেভেলে। ঠিক আছে, এটা একটু বোঝাটা ক্রিটিক্যাল, আমি আবারও এই জন্য এক্সপ্লেন করব। তো ইনইলাস্টিক বাকলিং তার মানে আসলে এমন স্ট্রেস বা এমন স্ট্রেস যে এই লোডের কারণে পিসিআর কোন একটা ম্যাটেরিয়াল, কলামের যে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালের আসলে ইল্ডিং হয়ে গেছে, তার মানে এই যে ইনইলাস্টিক স্ট্রেসে সে পৌঁছে গেছে। এবং আমরা কিন্তু কলাম ডিজাইন এইভাবেই করতে চাই যাতে করে স্টিলের যে স্ট্রেংথ তার পুরাটাই ব্যবহার করতে পারি। স্টিল আমার যে 36 কেএসআই স্টিল যদি হয় তাহলে সে কতটুকু ইল্ড স্ট্রেস নিতে পারে, 36 কেএসআই, আমি সেটাই পূর্ণটা ব্যবহার করতে চাই, তার যে পূর্ণ স্ট্রেংথ সেটাই ব্যবহার করতে চাই। তাহলে কি হবে, আমার মোস্ট ইকোনমিক ডিজাইন হবে, সেকশন সাইজ ছোট আসবে।
কিন্তু যদি আমি এমন ভাবে ডিজাইন করি যে আমার ম্যাটেরিয়ালটা আসলে ইলাস্টিক লিমিটে পৌঁছায় না, ম্যাটেরিয়ালের যে স্ট্রেস এফসিআর সেটা আসলে এরকম কোন একটা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে, কোন একটা ইলাস্টিক লেভেলে থাকে এক কথায়, তাহলে আমি কিন্তু ম্যাটেরিয়ালের পূর্ণ স্ট্রেংথ ব্যবহার করছি না। তাহলে এটার অনেক আরো রিজার্ভ স্ট্রেংথ আছে, কিন্তু আমি সেটা না করেই ডিজাইন করতেছি। তার মানে আমি কিন্তু ম্যাটেরিয়ালের পূর্ণ স্ট্রেংথ ইউজ না করায় আমার সেকশন সাইজ বড় আসবে, ঠিক আছে, এবং এটা আনইকোনমিক্যাল ডিজাইন হবে। তো যদি আমি আসলে পূর্ণ স্ট্রেংথ ইউজ করে ডিজাইন করতে পারি, দ্যাট উইল বি মোস্ট ইকোনমিক সেকশন। কিন্তু সেখানেও আসলে আহ, কি বলা চলে, কিছু প্রতিবন্ধকতা আছে, আমরা দেখবো আস্তে আস্তে করে যে ওই প্লাস্টিক ডিজাইনের জন্য বা ম্যাক্সিমাম স্ট্রেংথ ব্যবহার করে ডিজাইন করার জন্য কিভাবে আসলে লাগাতে পারি। তো আমার ম্যাটেরিয়ালের স্ট্রেসটা ইনইলাস্টিক হচ্ছে নাকি ইলাস্টিক হচ্ছে, বাকলিং অবশ্যই ঘটবে। বাকলিং এর সময় আমার ম্যাটেরিয়ালটি কি ইলাস্টিক থাকছে নাকি ইনইলাস্টিক থাকছে সেটা ডিফাইন করবে এই এল বাই রেশিও। এখন এল বাই রেশিও একটা সার্টেন পয়েন্টের চেয়ে বেশি হলে দেখো তখন এটা ম্যাটেরিয়ালের স্ট্রেংথে পৌঁছানোর পূর্বেই এটা বাকলিং হয়ে যায়, যেটাকে আমরা বলছি ইলাস্টিক বাকলিং। ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বলতে আমরা কিন্তু এখানে ইল্ড স্ট্রেংথই বুঝছি, এফ ওয়াই। তো ম্যাটেরিয়ালের কলামের স্ট্রেস ম্যাটেরিয়ালের স্ট্রেংথে পৌঁছানোর পূর্বেই যদি বাকলিং হয় সেটা হচ্ছে ইলাস্টিক বাকলিং, এবং সেটা কখন ঘটবে, যখন স্লেন্ডারনেস রেশিও খুব বেশি। আর স্লেন্ডারনেস রেশিও যদি খুব কম হয়, তার মানে ওই যে স্টকি কলাম যদি হয়, তখন এটার আসলে ম্যাটেরিয়ালের ইল্ডিং হওয়ার পরেই তারপর এটার বাকলিং হবে, ঠিক আছে। এবং এই ধরনের কলামই আমরা আসলে বেশি চাই, এবং এখানে তাই দেখো তোমার স্ট্রেস ভ্যালু গুলা যে দেখো, ইল্ড স্ট্রেসের চেয়ে দেখো এই পয়েন্ট গুলাতে এসে যখন প্রপোর্শনাল লিমিটের চেয়ে তোমার এখানকার স্ট্রেস, এই যে ইলাস্টিক রেঞ্জে দেখো কলামের স্ট্রেস কিন্তু কম আছে। তো ইল্ড স্ট্রেসটা ব্যবহার করতে পারলেই আমার কিন্তু মোস্ট ইকোনমিক সেকশন ডিজাইন হবে। তো এই যে গ্রাফটা আমরা দেখছি এটার ইন্টারপ্রিটেশন আপাতত এতটুকুই। আমরা সামনে এই অলমোস্ট সেম আরেকটা গ্রাফ দেখবো যেখানে এই এল বাই রেশিওর ভ্যালুটা এখানে স্পেসিফাই করা থাকবে যে কত ভ্যালু এর চেয়ে এল বাই রেশিও এর ভ্যালু এর চেয়ে বেশি হলে ইলাস্টিক বাকলিং হবে, আর তার চেয়ে কম হলে ইনইলাস্টিক বাকলিং হবে। সেটা আমরা একটা পরেই আরেকটা গ্রাফে দেখবো। তো এখানে আমরা দেখতে পেলাম যে এল বাই আর এর একটা সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট কম্প্রেশন মেম্বারের স্ট্রেংথ এর উপরে আছে বা স্ট্রেসের উপরে আছে, তাই না? তো এইটা আসলে আহ, আমরা আরো একটু ক্লারিফাই করতে চাই, এবং আমরা যে ফর্মুলা 4.3 এবং 4.4 দুইটাই শিখলাম, সেগুলোর উপরে যে এল এল যেটা লেন্থ সেটা কিন্তু আমরা অ্যাজিউম করেছি, দেখো ইউলার বাকলিং ফর্মুলায়, যে বোথ এন্ড আসলে যদি পিন কানেক্টেড হয় এরকম কন্ডিশন হয় তখনই এটা অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এমন কন্ডিশন তো আসবে যে আমার বোথ কলামের এন্ড আসলে ফিক্সড, এমন অনেক কলাম আসবে। বিল্ডিং এর কলাম যদি বলি তাহলে সেখানে ফিক্সড কলাম আসবে। তো তাদের জন্য আমি কি কোন ইকুয়েশন ইউজ করব, সেটাও আবারও বলছি যে ওই ইকুয়েশনই ব্যবহার করব, কিন্তু একটু মডিফাইড ফর্মে। তো তার জন্য আমাদেরকে এই পড়াটা একটু পড়তে হবে, ইফেক্টিভ লেন্থ। Both Euler and tangent modulus equations are based on the following assumptions. Kiki, the column is perfectly straight and with no initial crookedness. মানে ইনিশিয়ালি এটা বাঁকা হতে পারবে না, কোনো ধরনের কার্ভেচার এখানে থাকতে পারবে না। Axial load, the load is axial with no eccentricity. The column is pinned at both ends. তাহলে both এন্ডে পিন থাকলেই তাহলে আমরা ইকুয়েশন ইউজ করতে পারবো। কিন্তু আমি তো আবারও বললাম যে আমাদের অনেক কলাম হবে বোথ সাইড ফিক্সড, আবার অনেক কলাম হবে বোথ বটম সাইড ফিক্সড টপ সাইড ফ্রি। সেই সব কন্ডিশনের জন্য কিভাবে আমার ইকুয়েশন মডিফাই করব। এখানে এমন একটা কলাম দেখানো আছে দেখো, যার উপরে ফিক্সড অথচ নিচে হচ্ছে হিঞ্জ। তো এটার যদি বাকলিং ইলাস্টিক কার্ভ যদি দেখাতে চাই, এটার বাকল হবে এরকম। তো এখানে বেসিক্যালি আমরা এমন লেন্থটাকে আসলে ওই যে এতটুকুর জন্য আমার হচ্ছে n ইকুয়াল টু 1, তাহলে এই পুরা লেন্থের জন্য আমার আসলে n এর ভ্যালু তাহলে বেশি হবে, এবং সেই ভ্যালুটা যদি করো তাহলে আলটিমেটলি দেখো এই পিসিআর এর ভ্যালু, এই যে n স্কয়ারের যে ভ্যালু সেটা হয় 2.05 এক্সপেরিমেন্টালি করলে। তো এটাকে আমরা রিরাইট করে দেখো এরকম লিখতে পারি। তার মানে এই যে এল যেটা টোটাল এল এর এখানে আসছে হলো 70% আর কি। তার মানে এই এতটুকু লেন্থ
টোটাল লেন্থের জাস্ট 70% লেন্থ নিয়েই আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমি এটার ওই স্ট্রেংথটা বাকলের ইউলারের যে ফর্মুলা সেটার মাধ্যমে আসলে নির্ণয় করতে পারবো। তাহলে এখানে ইমপ্যাক্ট আসছে আসলে এই লেন্থের উপরে। দেখো, সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই লেন্থটা ডিফারেন্ট হবে, এবং বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য আমাদের এই যে ইফেক্টিভ লেন্থের সাথে, মানে লেন্থের সাথে যে ফ্যাক্টর গুণ করে একটা লেন্থ পাবো, যেটাকে আমরা ইফেক্টিভ লেন্থ বলবো, সেটা আমাকে বিভিন্ন কোড স্পেসিফিক করে দিচ্ছে যে কতটুকু এই টোটাল কলাম লেন্থের কতটুকুকে আমরা ইফেক্টিভ লেন্থ হিসাবে এই ইউলার ফর্মুলা ইউজ করব, সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। তো কনভেনিয়েন্সের জন্য আমরা এখানে যে কখনো এই কে এর ভ্যালু 1, কখনো 0.7, আবার যদি বোথ এন্ড ফিক্সড হয় তখন দেখবে এটা হয়ে যাবে 0.5। সো এটাকে আমরা জেনারেলাইজ করে যদি লিখতে চাই, তাহলে এই ফ্যাক্টর গুলাকে আমরা কে দ্বারা রিপ্লেস করতে পারি। আর এটা আসলে কে শুধু কে বলি না, বরং এল এর সাথে সেটাকে গুণ করে আমরা এটাকে বলি হচ্ছে ইফেক্টিভ লেন্থ, যেখানে কে ইজ ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। আর এর ভ্যালু নির্ণয় করতে হবে আমাকে আসলে টেবিল থেকে। তো এই টেবিলে যাওয়ার জন্য দেখো আমাদের যেতে হবে CA7.1। আমি আমার বইয়ে একটু দেখি যে এটা টেবিলের পেজ নাম্বার লেখা আছে কিনা। আমি না নেভিগেশন করা যায় এরকম একটা ফাইল ডাউনলোড করতে চেয়েছিলাম, তোমাদেরকেও একজন পাঠিয়েছিলে, বাট নেটওয়ার্কের ঝামেলার কারণে ডাউনলোড করতে পারি নাই। আমরা এআইএসসি এর ম্যানুয়াল একটু দেখব, কত নাম্বার টেবিল বললো ওরা। টেবিল CA7.1, চ্যাপ্টার কততে আছে? কমেন্টারি, ইন দ্য কমেন্টারি টু এআইএসসি স্পেসিফিকেশন অ্যাপেন্ডিক্স 7, অ্যাপেন্ডিক্স 7 এর CA7.1। দেখে যাই এখানে অ্যাপেন্ডিক্স কত পেজে আছে। ইন্ডেক্স অ্যাপেন্ডিক্স, আমি জানি না আসলে, আমার মনে হয় অন্য আর একটা বই থেকে একটু দেখাই, তাহলে সহজে পাওয়া যেতে পারে। হ্যাঁ, এই যে এই বইয়ে আছে, আমরা এএসসি ম্যানুয়াল ওখানে গেলেই পাবা। আমি আসলে এই ফাইলটা তো সহজ না নেভিগেট করা, যে জন্য দেখাচ্ছি না ওখান থেকে, বাট এখান থেকে এটাতে জাস্ট এক্স্যাক্টলি রেপ্লিকেট করা হয়েছে এএসসি ম্যানুয়ালে যা আছে এখানে, তাই রেপ্লিকেট করা হয়েছে। আমি যদি তোমাদের বিএনবিসি থেকেও দেখাতে চাই, সেখানেও এক্স্যাক্টলি একই পাবা। আমি এখানে দেখি এইটাই, বিএনবিসি তেও কম্প্রেশন মেম্বারে আছে এটা। কম্প্রেশন মেম্বারের এখানে এরা আসলে ফিগার মানে শেষের দিকে কোথাও রেখেছে, বাট এক্স্যাক্টলি একই আছে। আমরা এখান থেকেই জাস্ট দেখে নিই। দেখো যে সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমাকে কে এর ভ্যালু কত নিতে হবে এই ইফেক্টিভ লেন্থ কে এল ক্যালকুলেশন করার জন্য। তো এখানে ভ্যালুগুলা আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ফিক্সড এট বোথ এন্ড, যদি এন্ড রেস্ট্রেইন কন্ডিশন ফিক্সড এট বোথ এন্ড হয়, তাহলে দেখো আইডিয়াল কেস হচ্ছে কে এর ভ্যালু 5, অথচ প্র্যাকটিক্যাল কেসে হচ্ছে 0.65। তো আমরা আসলে ডিজাইনে কোনটা ইউজ করব? এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে কে এর, একটা হচ্ছে আইডিয়াল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেম যদি হয়, আর এটা হচ্ছে সুয়ে ফ্রেম যদি হয়। আহ সুয়ে ফ্রেম, বেস্ট ফ্রেম, এগুলো আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না। সুয়ে ফ্রেম মানে যে ফ্রেম আসলে ল্যাটারাল লোডের আন্ডারে সুয়ে করতে পারে, আর ব্রেস্ট ফ্রেম হচ্ছে যে ফ্রেম আসলে ল্যাটারাল লোডের আন্ডারে ল্যাটারাল সুয়ে হতে পারে না, সেই ধরনের ফ্রেম হচ্ছে ব্রেস্ট ফ্রেম। তো এইটার জন্য আসলে দেখো প্রত্যেকটারই দুইটা করে কে এর ভ্যালু দেওয়া আছে, একটা হচ্ছে আইডিয়াল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা এই প্র্যাকটিক্যাল ভ্যালুটা নিয়ে ডিজাইন করব। আইডিয়াল মানে হচ্ছে আমি মুখে বলতেছি ফিক্সড, এবং আইডিয়াল কন্ডিশন এটা ফিক্সড হতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যখন এটা কাজ করব তখন হয়তো ফুল ফিক্সিটি আসবে না। তাহলে ফুল ফিক্সিটি না এসে বরং তার চেয়ে একটু লোয়ার ফিক্সিটি হবে।
তাহলে ইফেক্টিভ লেন্থ তখন কিন্তু একটু বেড়ে যাবে, যে কারণে এখানে কে এর যে প্র্যাকটিক্যাল ভ্যালু গুলো দেওয়া আছে আমরা সেগুলাই ইউজ করব। ঠিক আছে, তো এখানে দেখো বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য কে এর ভ্যালু দেওয়া। ফার্স্ট হচ্ছে ফিক্সড এট বোথ এন্ড যদি হয়, ফিক্সড অন ওয়ান এন্ড এন্ড পিনড এট আদার এন্ড যদি হয় তখন কে এর ভ্যালু যে প্র্যাকটিক্যাল হচ্ছে 0.8, পিনড এট বোথ এন্ড যদি হয় তাহলে হচ্ছে 1। অনুরূপভাবে আরো কয়েকটা কন্ডিশনের জন্য দেওয়া আছে, এখানে জাস্ট এতগুলাই রিপ্লিকেট করেছে। আহ, এই যে এটা যেমন একটা ব্রেস্ট ফ্রেম, এটা ল্যাটারালি সুয়ে হতে হয় কিন্তু খুব এক্সটেন্সিভলি হয় না, যে কারণে এটা ব্রেস্ট ফ্রেম বলছি, ল্যাটারাল সুয়ে হতে পারবে না। তাহলে এই যে ব্রেস্ট ফ্রেমের জন্য যে ফর্মুলা সেগুলো আমরা ব্যবহার করব। আর এখানে দেখো যে সুয়ে ফ্রেম তার মানে বটম সাপোর্টের তুলনায় রাইট আপার যে সাইড আর কি, সেটা দেখো ল্যাটারালি সুয়ে হয়ে গেছে, আমার কার্সর যেখানে আছে এখানে দেখো। তো শিয়ার ওয়াল যদি তুমি ইউজ করো সেটাকেও আসলে আমরা ব্রেস্ট ফ্রেম ধরি। কংক্রিটের জন্য সাধারণত আমরা বিম কলাম ফ্রেম ব্যবহার করি গ্র্যাভিটি লোডের জন্য, ল্যাটারাল লোড রেজিস্ট্যান্সের জন্য সাধারণত ধরো শিয়ার ওয়াল ব্যবহার করি। তো সেটাকে আমরা ব্রেস্ট ফ্রেম বলতে পারবো। কিন্তু যদি শুধুমাত্র তুমি বিম কলাম ফ্রেম দিয়েই মোমেন্ট রেজিস্ট্যান্স দাও সেটা কিন্তু তখন ব্রেস্ট ফ্রেম না, তখন সেটা সুয়ে ফ্রেম। আবার স্টিলের ক্ষেত্রে এই যে এখানে এই ফিগারে যেটা দেখানো আছে দেখো, এরকম যদি ব্রেসিং ব্যবহার করি তখন এটা হচ্ছে ব্রেস্ট ফ্রেম, এটা কিন্তু সুয়ে না। বাট লেফট সাইডে যেটা আছে বিম কলাম মোমেন্ট কানেকশন দিয়ে যদি করি সেগুলো কিন্তু সুয়ে ফ্রেম, তখন এই ডান পাশের ভ্যালুগুলো ব্যবহার করতে হবে। তো এএসসি ম্যানুয়ালও আসলে এই টেবিলগুলো এইভাবেই সুয়ে ফ্রেম নন সুয়ে ফ্রেমের জন্য বোধটাই দেখানো আছে। ঠিক আছে, তো তাহলে আলটিমেটলি আমরা এই যে এই ফর্মুলাটা ফাইনালি ইউজ করব, যেখানে কে এল হবে ইফেক্টিভ লেন্থ, আর কে এর ভ্যালু এই টেবিল থেকে আসলে আমার যে কেসের সাথে আমার কেস যেটার সাথে মিলে সেই কন্ডিশনের জন্য নির্ণয় করে নিব। তো তাহলে আমরা ওই ইউলার ফর্মুলা দেখো বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য এখন কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখে নিলাম, প্লাস হচ্ছে ইলাস্টিক হোক আর ইনএলাস্টিক হোক দুইটার জন্যই আমরা ইউলার ফর্মুলা মডিফাই করে ফেলেছি। এখন তাহলে প্র্যাকটিক্যালি আমরা যখন ডিজাইন করব সেটাকে কিভাবে ইউজ করব, ইউলারের ফর্মুলা কিভাবে আসলে ইউজ করে ডিজাইন ক্যারি আউট করব। এখানে এই আর্টিকেল 4(3) যেটা এএসসি রিকোয়ারমেন্টস, আমাদের জন্য আসলে এটা হবে বিএনবিসি রিকোয়ারমেন্টস। আমি তোমাদের এক্স্যাক্টলি দেখাবো যে বিএনবিসি তে কি বলা হচ্ছে এটার জন্য। হ্যাঁ, বিএনবিসি এর আমরা এই যে কম্প্রেশন মেম্বারেই আছি, দেখো এখানেও দেখাবো আমি একটু, এখানে আপাতত রেখে যাই। তো এএসসি তে কি বলছে, দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর কম্প্রেশন মেম্বার্স আর কভার্ড ইন চ্যাপ্টার ই অফ দ্য এএসসি স্পেসিফিকেশন। দ্য নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ ইজ পিএন ইকুয়াল টু এফসিআর টাইমস এজি। দেখো টেনশন মেম্বারের জন্য এই একই ফর্মুলা ছিল, সেখানে কিন্তু এফসিআর ছিল না, এখানে ছিল জাস্ট তার স্ট্রেস আর কি, টেনসাইল যে স্ট্রেস সেটা ছিল। তো স্ট্রেস টাইমস হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা গুণ করলে আমি তার লোড ক্যাপাসিটি পেয়ে যাব। তো এলআরএফডি এর জন্য এটা হতে হবে পিইউ লেস দ্যান অর ইকুয়াল টু ভিসি টাইমস হচ্ছে পিএন, যেখানে পিইউ হচ্ছে সাম অফ দ্য ফ্যাক্টর লোডস, কিউসি হচ্ছে সরি ভিসি হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর ফর কম্প্রেশন। এবং খেয়াল করো স্টিল কলামের জন্য এটা কিন্তু 0.9। রিইনফোর্সড কংক্রিটে কলামের জন্য এই যে ফি এর ভ্যালু কিন্তু টাইট কলাম স্পাইরাল কলাম হিসেবে এটা ডিফারেন্ট, এবং 0.75 0.65 পর্যন্ত, অথচ স্টিল কলামের জন্য এই ফিসি এর ভ্যালু দেখো 0.9 কিন্তু। মানে ডিফারেন্স গুলা খেয়াল করো স্টিল এবং কলাম কংক্রিটের মাঝে। আর ভিসিপিএন সেটা হচ্ছে ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ। তো এই ফর্মুলাটাই হচ্ছে আমার বেসিক, এবং আমাকে আসলে এখানে আমি যে কলাম সিলেক্ট করব তার ক্রস সেকশনাল এরিয়া জানবো, আর সেটার যে বাকলিং স্ট্রেস আর কি এফসিআর, বাকলিং এর পূর্ব সে কতটুকু স্ট্রেস ক্যারি করতে পারে, এটা ইনইলাস্টিক হতে পারে ইলাস্টিক হতে পারে, সেটা আমি নির্ণয় করব। তাহলে এই দুইটা গুণ করলে আমি তার রেজিস্ট্যান্স পেয়ে যাব, আর তার সাথে জাস্ট এই রেজিস্ট্যান্স ফ্যাক্টর গুণ করে আমাকে আলটিমেটলি ফ্যাক্টর লোডের সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে আমার কলাম সেফ কিনা। তো এইটার সাথে সাথেই আমরা এফসিআর যেটা আসলে আমাদের জন্য এখানে, তাহলে এখন ক্রিটিক্যাল হচ্ছে এফসিআর নির্ণয় করা। তো এফসিআর নির্ণয় করার জন্যই আমরা যে থিওরি গুলো দেখলাম ইউলারের ফর্মুলা থেকে, তার থেকে দেখো এআইএসসি আসলে মডিফাই করে কোথায় নিয়ে গেছে। আমি জাস্ট এত কিছু আলোচনা করব না, শুধুমাত্র যেটা আমাদেরকে সর্বশেষ সামারি আকারে দেওয়া আছে সেটাই এখানে বলতে চাই। এবং এটা আছে হচ্ছে এই যে টু সামারাইজ, তোমাদেরকে বলেছিলাম যে একটা গ্রাফ আবার রিরাইট করে দেখানো হবে, সেটা এখানে দেখো দেখানো আছে। ঠিক আছে, এই যে এই পাশে যদি স্লেন্ডারনেস রেশিও এল বাই আর, এখানে এই যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে দিয়েও দেখিয়েছে।
এইভাবে প্লট করি আর এই পাশে যদি আমি স্ট্রেস রাখি তাহলে ওই গ্রাফটাই দেখো আবার এখানে রিপ্রোডিউস করা হয়েছে এবং এটা এএসসি ইকুয়েশনের মাধ্যমে। তো আমরা জাস্ট একটা পয়েন্ট এই যে এখানে ডিফাইন করে ফেলবো যে এর এই পাশে যদি হয় এল বাই কে এল ওভার আর রেশিও, যদি কে এল ওভার আর রেশিও যদি 4.71 স্কোয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই এই যে এই ভ্যালুর চেয়ে কম হয় তাহলে এই রিজিয়নে আমার পড়বে এবং স্ট্রেসটা হবে ইনইলাস্টিক বাকলিং। ইনইলাস্টিক হবে স্ট্রেস আর বাকলিং তো ঘটবেই। বাকলিং এর মাধ্যমে আসলে ফেইলিওর হবে কিন্তু স্ট্রেসটা হবে ইনইলাস্টিক। তার মানে ম্যাটেরিয়ালের পূর্ণ স্ট্রেংথ তো আমি সব জায়গাতে ব্যবহার করিনি। এটার ক্রস সেকশনের সীমিত কিছু জায়গায় আসলে ব্যবহৃত হয়েছে। আর স্লেন্ডারনেস রেশিও আসলে যদি 0 হয় তখনই তোমার পূর্ণ ইল্ডিং হবে এবং থ্রু আউট দ্য ক্রস সেকশন সব জায়গাতেই পরিপূর্ণভাবে এটার ইল্ডিং হবে। এবং সেই লেভেল পর্যন্ত আমি এই যে এফসিআর এর ভ্যালু যেটা নির্ণয় করব সেটার জন্য ফর্মুলা কোনটা? এই যে এটা খেয়াল করো। আর যদি আমার কেএল ওভার আর এর ভ্যালু এই যে এই 4.71 স্কয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই এর চেয়ে বেশি হয়ে যায়, কেএল কেএলটা কেএল ওভার আর যদি এইটার চেয়ে বড় হয়ে যায় তখন হবে ইলাস্টিক বাকলিং। মানে ম্যাটেরিয়াল বিহেভিয়ার ইলাস্টিক থাকবে, ম্যাটেরিয়াল ইল্ডিং হবে না, আর বাকলিং তো ঘটবেই ফেইলিওরের পূর্বে। এটার কিন্তু ইল্ডিং হবে না, কোথাও ইল্ডিং হবে না। তো তখন আমি এফসিআর এর ভ্যালু নির্ণয় করতে পারবো এই যে এই ফর্মুলা দিয়ে। তাহলে দেখো অনেক কম স্ট্রেস দিয়ে আমি কিন্তু আমার ডিজাইন করছি। তার মানে স্ট্রেস বা ম্যাটেরিয়াল স্ট্রেংথ আমি পূর্ণ ব্যবহার করতে পারতেছি না তার স্লেন্ডারনেস রেশিওর কারণে। এটা বাকলিং হয়ে যাচ্ছে। তো এইটাই জাস্ট ইকুয়েশনের মাধ্যমে সামারি আকারে দেওয়া আছে এখানে। এই এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে আমি আসলে আমার ডিজাইন ক্যারি আউট করব। হোয়েন কে এল ওভার আর ভ্যালু যদি 4.71 স্কয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই এর চেয়ে কম হয় তাহলে এফসিআর ক্রিটিক্যাল স্ট্রেস নির্ণয় করব কোন ফর্মুলা দিয়ে? এই যে এফসিআর ইকুয়াল টু 0.65 পাওয়ার এফ ওয়াই ডিভাইডেড বাই এফ ই টাইমস এফ ওয়াই, যেটাকে আমরা ইকুয়েশন 4.10 বলছি। আর যদি কে এল ওভার আর এর ভ্যালু 4.71 স্কয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই এর চেয়ে বেশি হয় তখন এই ক্রিটিক্যাল স্ট্রেস এফসিআর নির্ণয় করব এই ফর্মুলা দিয়ে। তাহলে যে কন্ডিশন আমার স্যাটিসফাই করে, আমার একটা মেম্বার ডিজাইনের সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আমি টেবিল থেকে কে এর ভ্যালু পেয়ে যাব। তার আমি কলামের আমার লেন্থ অলরেডি জানা আছে। আমি যে মেম্বার সিলেক্ট করতেছি তার থেকে আমি তার মিনিমাম যে রেডিয়াস অফ জাইরেশন সেটাও নির্ণয় করে নিব। এইখান থেকে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কত কত গ্রেডের স্টিল ব্যবহার করেছি তার থেকে আমি এফ ওয়াই জানবো আর স্টিলের জন্য ই এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে আমি এটাও নির্ণয় করব। এখন কম্পেয়ার করে দেখব যে এই ইকুয়েশনটা আমার জন্য স্যাটিসফাই করে নাকি এই নিচেরটা স্যাটিসফাই করে। যেটা স্যাটিসফাই করে সেটা দিয়ে আমি এফসিআর এর ভ্যালু নির্ণয় করে যাব। এফসিআর যখন নির্ণয় করে ফেললাম তার সাথে আমি এজি ওই কলামের গ্রস এরিয়া দ্বারা গুণ করলেই তার ক্রিটিক্যাল লোড পিসিআর পেয়ে গেলাম। আর এই পিসিআর এর সাথে আমি ফি সি যখনই গুণ করব সেটাই হবে আমার হচ্ছে নমিনাল মানে ডিজাইন স্ট্রেংথ। আর এই ভ্যালুটা হতে হবে আমার আল্টিমেট যে ফ্যাক্টর লোড তার চেয়ে বেশি। যদি হয় তাহলে এই যে সেকশন আমি সিলেক্ট করেছি এজি যুক্ত বা আর যুক্ত সেই সেকশনটাই হচ্ছে আমার এই লোডের জন্য সিলেক্টেড কলাম। তো এইভাবে আমরা আসলে ডিজাইন ক্যারি আউট করব। খুব সহজেই আমরা এটা করতে পারবো। আমরা এখন এক্সাম্পলে গিয়েই সেটা দেখাবো। তাহলে এই কার্ভটার আসলে ইন্টারপ্রিটেশনটা তোমরা ভালোভাবে পেয়েছো কিনা, যে আসলে আমার স্লেন্ডারনেস রেশিও যদি বেড়ে যায় তখন আমার ম্যাটেরিয়ালের স্ট্রেংথ পূর্ণ ব্যবহার না করেই এটার আসলে যে ম্যাটেরিয়াল বিহেভিয়ার ইলাস্টিক থাকে এবং সেক্ষেত্রে বাকলিং এর মাধ্যমে এটার ফেইলিওর হয়, এক্সেসিভ বাকলিং হয়ে যায়। তো এটা হচ্ছে মোস্ট আনইকোনমিক্যাল ডিজাইন আমি বলবো। ঠিক আছে? কিন্তু অনেক কন্ডিশন আছে দেখা যাচ্ছে এই ইনইলাস্টিক বাকলিং এ যেতে হলে আমাকে আবার ম্যাটেরিয়াল স্ট্রেংথ বেশি ব্যবহার করতে হচ্ছে বা ম্যাটেরিয়াল স্ট্রেংথ না ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি বেশি ব্যবহার করতে হচ্ছে। সেখানে আসলে এক্সপেরিয়েন্স এর ব্যাপার আছে। আমরা আস্তে আস্তে যখন ডিজাইনে ঢুকবো দেখবা তখন কিছুটা হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ আসবে। আর তুমি যখন প্র্যাকটিস করবা ইঞ্জিনিয়ার হিসেবে তখন এসবগুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া আসবে। তো আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাই যে মানে কোনো একটা কলাম আমরা কিভাবে চলবে না, ডিজাইন করতে পারি বা তার স্ট্রেংথ কিভাবে করতে চলবে না, পারি। ভূগোলও চলবে, বুঝছেন? কোনো ব্যাখ্যা চলবে না। আহ, এখানে একটা এক্সাম্পল দেখি। A W14/74 of A992 steel has a length of 220 feet
and pinned ends. Compute the design compressive strength for LRFD and the allowable compressive strength for ASD. আমরা আসলে এসডি করব না, আমরা জাস্ট এলআরএফডি তেই থাকবো। তো একটা কলাম তোমাকে দেওয়া আছে, এটার জাস্ট ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেংথ বের করতে বলা হচ্ছে, সিম্পল কেস। তো তার জন্য প্রথমেই আমি আসলে যে কে এল ওভার আর এটা নির্ণয় করব, এবং এই যে দেখবো যে এই কে এল ওভার আর ভ্যালু 4.71 স্কয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই এর চেয়ে কম নাকি বেশি। তো তাহলে ম্যাক্সিমাম কে এল ওভার আর, তার জন্য আমার এই আর নিতে হবে কিন্তু মিনিমামটা। তো এটা হচ্ছে লেন্থ অফ 20 ফিট অ্যান্ড পিন এন্ডস, তাহলে তার জন্য কে এর ভ্যালু কত? পিন এন্ড যদি হয় তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1, যে কারণে এখানে 1 নিয়েছে। এল হচ্ছে 20 ফিট, তাকে 12 দ্বারা গুণ করে ইঞ্চে নিয়ে গেলাম। আর আর হচ্ছে মিনিমাম আরটা নিব, তো আর এক্স আর আর ওয়াই এর মধ্যে যেটা মিনিমাম সেটাই নিতে হবে। তো এই আর ওয়াইটা আসলে 2.48, যেটা এটা কোথা থেকে পেলো? ডেফিনেটলি আমার এই এআইএসসি ম্যানুয়াল থেকে। তো এখান থেকে আমাকে যেতে হবে ডাইমেনশন টেবিলে, আমাদের সেকশন সাইজটা কত? 14/74। 14/74 এটা হচ্ছে, আমরা এখানে গিয়ে একটু পিক করে দেখে আসতে চাই। এই যে দেখো ডব্লিউ সেকশন আছে 14/74, এটা আমরা একটু বড় করলে পেয়ে যাব 14/74। 14/74 এই যে এইখানে দেখো কার্সর দেখা যাচ্ছে হয়তো, 14/74 এখানে যে 2 নাম্বারটা আর কি। ঠিক আছে, এখানে কোনটা আর এক্স কোনটা আর ওয়াই, তারপরে নিচের টেবিলে আছে আসলে এই যে এখানে 74 এর জায়গায় চলে আসলে পেয়ে যাবা। একটা হচ্ছে আর এক্স এক্স হচ্ছে 6.04, আর আর ওয়াই ওয়াই হচ্ছে 2.48। দেখো আর এক্স হচ্ছে 6.04 আর আর ওয়াই হচ্ছে 2.48। তো এখানে সেই 2.48 এরা ব্যবহার করেছে মিনিমাম যেটা সেটা, এবং নিয়ে দেখা গেল এর ভ্যালু আসে 96.77। এখানে আরেকটু কথা আছে, স্লেন্ডারনেস রেশিও লিমিট আর কি। এই কথা দুইটা বলতে আমি আসলে ভুলে গেছি। দুইটা কথা এখানে বলতে ভুলে গেছি, সেটার একটা হলো টেনশন মেম্বারের যেমন স্লেন্ডারনেস লিমিট ছিল হচ্ছে স্লেন্ডারনেস রেশিও 300 এর চেয়ে বেশি হতে পারবে না, 300 এর চেয়ে বেশি হতে পারবে না, সেটা কিন্তু রিকমেন্ডেশন, কোনো রিকোয়ারমেন্ট না, কোড। অনুরূপভাবে কম্প্রেশন মেম্বারের জন্য স্লেন্ডারনেস এর একটা রিকমেন্ডেড ম্যাক্সিমাম ভ্যালু আছে স্লেন্ডারনেস রেশিওর, যার চেয়ে বেশি হলে আসলে আনইকোনমিক্যাল কলাম ডিজাইন হয়ে যায়। এই যে যে ব্যাপারটা বললাম যে স্লেন্ডারনেস রেশিও এত বেশি, খুব বেশি যদি ব্যবহার করো তাহলে দেখো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ ব্যবহার করতে পারবা না, তুমি পূর্ণ ম্যাটেরিয়াল স্ট্রেংথ ব্যবহার না করেই আসলে সেই কলাম ডিজাইন হবে। তাহলে তোমার মানে তুমি স্টিল বেশি পরিমাণে ব্যবহার করতেছো অথচ তার স্ট্রেংথ তুমি ইউজ করতেছো না, তাহলে আনইকোনমিক্যাল ডিজাইন হবে। সো এই আনইকোনমিক্যাল ডিজাইন অ্যাভয়েড করার জন্যই কম্প্রেশন মেম্বারের জন্য স্লেন্ডারনেস রেশিও লিমিট হচ্ছে 200। দেখো খেয়াল করে, although AISC does not require an upper limit on the slenderness ratio KL over R, an upper limit of 200 is recommended। ঠিক আছে, এটা কিন্তু recommended not required। This is a practical upper limit because compression members that are any more slender will have little strength and will not be economical। এই দেখতেই পাচ্ছ যে সেইগুলোর স্ট্রেস মানে খুব কম, ইল্ড স্ট্রেসের তুলনায় এটার এই যে ক্রিটিক্যাল স্ট্রেস, যে স্ট্রেসে তার বাকলিং হয়ে যাবে সেটা হবে 4/1 তার মানে 36 কেএসআই স্টিলে তুমি 10 কেএসআই অনলি ব্যবহার করবা, বাকি 26 কেএসআই আনইউজড থেকে যাবে আর কি। তো এই কারণেই যাতে আনইকোনমিক্যাল ডিজাইন অ্যাভয়েড করা যায়, এই কারণে স্লেন্ডারনেস লিমিট রেশিও লিমিট করা হয়েছে 200 এ। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম যে ইনিশিয়াল এক্সেন্ট্রিসিটি বা মেম্বার ক্রুকেডনেস, মেম্বার কি তুমি পারফেক্টলি স্ট্রেট করে বানাতে পারবা? দ্যাটস ইম্পসিবল টু। আবার লোড যে ঠিক সেন্ট্রয়েড বরাবর অ্যাপ্লাই করতে পারবা এটারও গ্যারান্টি খুব কম। তো সেই কারণে কিছুটা এক্সেন্ট্রিসিটি দেখো ডিজাইনের, মেম্বার ডিজাইনের মধ্যে আসলে ধরেই নেওয়া আছে। এই যে L/1500 যেটা দেখো, এটা আসলে ধরে নিয়েই এগুলো ডিজাইন করা আছে, বা এই এতটুকু পর্যন্ত আসলে নিতে পারে, সেটা তোমার এই ফর্মুলা যা আছে এগুলোর মধ্যে ধরা আছে আর কি। ঠিক আছে, সো এই জন্য এখানে আসলে এই যে স্লেন্ডারনেস রেশিও KL ওভার R যেটা 96.77 আমরা ক্যালকুলেট করলাম এই প্রবলেমের জন্য, সেটা যে 200 এর চেয়ে কম, এই জন্যই ওকে লিখেছে। এটা হচ্ছে ওই যে স্লেন্ডারনেস লিমিট 200 ফর ইকোনমিক্যাল ডিজাইন
সেটার সাথে চেক দিয়েছে আর কি। তো এটা যদি 200 এর চেয়ে বেশি হয়ে যেত কি করতে হতো? এটার আসলে স্ট্রেংথ তখন আরো কম তো নিতে পারতাম না, কিন্তু এটা আসলে আনইকোনমিক্যাল ডিজাইন হতো। যখন আমরা ডিজাইন করব, এটা যেহেতু একটা রিভিউ প্রবলেম, এটা আমরা জাস্ট স্ট্রেংথ ক্যালকুলেট করে ছেড়ে দিব। কিন্তু ডিজাইন যখন করব, তখন যদি 200 এর চেয়ে বেশি হয়ে যায় স্লেন্ডারনেস রেশিও, তখন আমি আরো বড় সাইজের সেকশন নেব, যার এই যে রেডিয়াস অফ জাইরেশন বেশি। ঠিক আছে? ডিজাইন যখন করব। তো এটা পেয়ে গেলাম। এখন আমি 4.71 স্কয়ার রুট অফ ই ওভার এফ এটা ক্যালকুলেট করব, এবং এর ভ্যালুটা আসছে হলো আমাদের জন্য, দেখো ই হচ্ছে 29,000 কেএসআই। স্টিলের জন্য ই কিন্তু কনস্ট্যান্ট। স্টিল ম্যাটেরিয়ালের জন্য যত ধরনের গ্রেড, যে ধরনের গ্রেডই হোক না কেন, স্টিলের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি ই হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? আর প্রি স্ট্রেসিং স্ট্র্যান্ড যেগুলো, সেগুলোর জন্য এটা হচ্ছে 28,500, জাস্ট 500 কেএসআই কম। এইটুকু মনে রাখলেই হবে। তো এখানে এফওয়াই হচ্ছে A992 স্টিল যদি হয়, তার এফওয়াই হলো 50 কেএসআই। তাহলে এই ফ্যাক্টরটা আমরা পেয়ে গেলাম 113। এখন আমি কম্পেয়ার করব এই দুইটা ভ্যালু। এই ভ্যালুটা কি এর চেয়ে কম নাকি বেশি? কম। তাহলে এআইএসসি ইকুয়েশন 32 গভর্নস। দেখো কোন ইকুয়েশনটা আমি ব্যবহার করব এই উপরের ফর্মুলা থেকে। আমার জন্য KL ওভার R is less than 4.7 on square root of E over Fy। তার মানে এই প্রথম ইকুয়েশনটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে FCR ইকুয়াল টু হবে 0.658 পাওয়ার Fy ওভার E টাইমস হচ্ছে Fy। এই যে এই ইকুয়েশনটা ব্যবহার করব আমার কার্সর যেখানে। তো দেখো সেই ইকুয়েশনটা ব্যবহার করেই এটার ক্রিটিক্যাল স্ট্রেস, যে স্ট্রেস আসলে এটার বাকলিং হবে, সেই স্ট্রেস নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে? এটা ইউজ করে আমরা ক্রিটিক্যাল স্ট্রেস নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য তো আমার FE লাগবে। FE কোনটা? FE ইকুয়াল টু হচ্ছে পাই স্কয়ার E ওভার KL স্কয়ার। এই যে FE হচ্ছে ইলাস্টিক স্ট্রেস আর কি, ইলাস্টিক লিমিটের মধ্যে। তার মানে দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি E, যেটা ইলাস্টিক লিমিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা ব্যবহার করে আমি FE টা নির্ণয় করব। আর এই প্লাস্টিসিটি কনসিডার করার জন্য আসলে এই AISC এই যে এই ফর্মুলা আসলে চেঞ্জ করে দেখো এই ফর্মে নিয়ে আসছে আর কি। তো তাহলে এফ টা নির্ণয় করে নিব পাই স্কয়ার ই ওভার কেএল ওভার আর স্কয়ার করে, যেটার ভ্যালু আমি যে পেয়ে যাচ্ছি 30.56 কেএসআই। তাহলে এফসিআর দেখো এটা চলে আসলো আলটিমেটলি আমার 25.21 কেএসআই। ঠিক আছে? তো দেখো এটার এই স্টিলের ইল্ড স্ট্রেস কত আসলে? এই স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে 50 কেএসআই। আমি ইফেক্টিভ স্ট্রেস, ক্রিটিক্যাল স্ট্রেস, যে স্ট্রেস আমার কলামের বাকলিং হয়ে যাবে, সেই স্ট্রেসটা কত? অনলি 25.21 কেএসআই। তার মানে আমি আমার ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ, তার মাত্র হাফ ব্যবহার করতে পারতেছি। এই সেকশন ব্যবহার করে আসলে তার হাফ ব্যবহৃত হচ্ছে, আর বাকি অর্ধেক স্ট্রেংথ কিন্তু এখনো অব্যবহৃত থেকে যাচ্ছে। কেন? ওই লেন্থ বাই মানে স্লেন্ডারনেস রেশিওর কারণে আসলে। তো এটা যদি পূর্ণ স্ট্রেংথ ব্যবহার করতে চাও, স্লেন্ডারনেস রেশিও কমাতে হবে আলটিমেটলি। তা কমাতে গেলেও কিন্তু সেক্ষেত্রে আবার যে সেকশন সাইজ বেড়ে যায়। তো এ কারণেই বলছি এখানে আসলে এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে রোল প্লে করে ইফেক্টিভ সেকশন বা মোস্ট ইকোনমিক্যাল সেকশন সাইজ সিলেক্ট করতে হবে। তাহলে নমিনাল স্ট্রেংথ হবে, আমি যে এফসিআর পেয়ে গেলাম তার সাথে এখন গ্রস এরিয়া এজি গুণ করে দিব। এজিটা কোথা থেকে পেয়েছে? ডেফিনিটলি এই এআইএসসির ম্যানুয়াল থেকে। তাহলে দেখো সেটার এজি হচ্ছে এই টেবিলে এই যে W14/74 এর জন্য এজি হলো 21.8। দেখো এরিয়া হচ্ছে 21.8, 21.8 স্কয়ার ইঞ্চ গুণ করে দিলাম এফসিআর এর সাথে, আমার রেজিস্ট্যান্স যেটা সেটা পেয়ে যাচ্ছি। তাহলে ডিজাইন স্ট্রেংথ কতটুকু? উপরেরটা তো হলো নমিনাল স্ট্রেংথ পিএন, তার এখন পিএন এর সাথে ফি সি যেটা 0.90 গুণ করলে আমি ডিজাইন স্ট্রেংথ 495 কিপস পেয়ে গেলাম। তো এভাবেই আমরা এটার স্ট্রেংথ ক্যালকুলেট করতে পারি। এখন এখানে দেখো বাকলিং যে হচ্ছে, বাকলিং হচ্ছে অ্যাক্সিয়াল লোডের কারণে। এই অ্যাক্সিয়াল লোড এটার ইলাস্টিক কার্ভের যে বাকলিং দিচ্ছে, তার মানে ওখানে কিন্তু ম্যাটেরিয়ালের মানে মেম্বারের ভিতরে বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করছে, এবং এই বেন্ডিং মোমেন্টটা যে ঘটছে সেজন্য এটাকে আমরা শুধু বলছি ফ্লেক্সারাল বাকলিং। তাহলে দেখো আমরা কোন মোডের বাকলিংটা নিচ্ছি শুধু। The mode of failure considered so far is referred to as flexural buckling, as the member is subjected to flexure। খেয়াল করো আমার মেম্বার কিন্তু আছে শুধুমাত্র অ্যাক্সিয়াল লোডের কারণে, কিন্তু তার কারণেই কিন্তু আমার মেম্বারের
ভিতরে বা মেম্বারের ইনসাইডে আসলে বাকলিং হচ্ছে, যার কারণে সে ফেল করতেছে। তো এক্সটার্নাল মোমেন্ট না থাকলেও এই ইন্টারনাল মোমেন্টের কারণেই, এমনকি আমার লোড কিন্তু আসলে সেন্ট্রয়েড দিয়ে কাজ করতেছে, তারপরেও দেখো ম্যাটেরিয়ালের ভিতরে বেন্ডিং ডেভেলপ করতেছে, এবং এটাকে আমরা কনসিডার করেই কলাম ডিজাইন করতেছি। এই কলামকে এই এই যে বাকলিং মোডটা আমরা কনসিডার করছি সেটা হচ্ছে ফ্লেক্সারাল বাকলিং মোড। এছাড়াও আরো বাকলিং আসবে, তা হচ্ছে টুইস্টিং ইফেক্টের কারণে। For some cross-sectional configurations, the member will fail by twisting, torsional buckling বলবো আমরা সেগুলোকে, or by a combination of twisting and bending, flexural torsional buckling। এগুলো আসলে কনসিডার করা হয়েছে কলাম বিম কলাম মেম্বার যেগুলো সেগুলাতে, এখানে আসলে নাই। অথবা টর্শনাল বাকলিংটা বিমেও আসবে, আমরা বিমে টর্শনাল বাকলিং শিখবো, এমনকি ফ্লেক্সারাল টর্শনাল বাকলিংও আসবে বিমে, সরি বিমেই আসবে এটা, এই দুইটা বিমেই আসবে, বিমে চলে আসবে। তো এইটুকু হচ্ছে আমার কলামের জন্য জাস্ট ফর্মুলা ডেভেলপমেন্ট, এবং এটা আমরা শুধুমাত্র গ্লোবাল বাকলিং যেটা সেটার জন্য দেখলাম। ঠিক আছে, এখন আমরা লোকাল স্টেবিলিটি বা লোকাল বাকলিং এর জন্য আমার যে রিকোয়ারমেন্ট সেটাও স্যাটিসফাই করাতে কি কি লাগে সেটা দেখবো, এএসসি রিকোয়ারমেন্ট কি কি বলছে। এখানে এই প্যারাটাও একটু হাইলাইট করার মতো, আমাদের দেখো এই ইকুয়েশনে আসলে আমরা যেখানে আর ওয়াই নিলাম সেখানে আর এক্স এর ভ্যালু কিন্তু 6.04 ছিল, তাহলে এখানে 6.04 ব্যবহার করলে এক্স অ্যাক্সিসে এটার স্ট্রেংথ কিন্তু তুমি এর চেয়ে অনেক বেশি পাবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে এটার স্ট্রেংথ বেশি পাবে। তো এখানে দেখো ম্যাটেরিয়াল সেকশনটা আসলে এক ডিরেকশনে ভেরি উইক আর এক ডিরেকশনে ভেরি স্ট্রং। তো আমরা এমন কোন সেকশন যদি এখানে সিলেক্ট করি যেটা বোথ ডিরেকশনে আসলে অলমোস্ট সেম স্ট্রং বা সেম স্ট্রেংথ প্রোভাইড করে, সেরকম কিছু সেকশনও আছে। কি কি? যেমন স্কোয়ার সেকশন, সার্কুলার সেকশন, বক্স সেকশন। ঠিক আছে, সেই সেকশন গুলার হচ্ছে আর এক্স এবং আর ওয়াই অলমোস্ট সেম, তাহলে তাদের বোথ অ্যাক্সিসে কিন্তু স্ট্রেংথ সেম আসবে। তুমি যদি এই কলামেরই এক্স অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া নিয়ে বা এক্স অ্যাক্সিস এর রেডিয়াস অফ জাইরেশন নিয়ে স্ট্রেংথ ক্যালকুলেট করো, দেখো এই স্ট্রেংথের হয়তো 3-4 গুণ স্ট্রেংথ পেয়ে যাবে। তো এই কলাম এক অ্যাক্সিসে আসলে খুবই স্ট্রং, অন্য অ্যাক্সিসে খুবই উইক। তো এটা অ্যাভয়েড করা যায় যদি আমরা আমাদের এমন কোন সেকশনের প্রয়োজন হয় যে বোথ অ্যাক্সিস আসলে বেন্ডিং স্ট্রেংথ অলমোস্ট সেম দরকার, তখন আমরা স্কয়ার হলো সেকশন ইউজ করতে পারি, এই যে স্কয়ার স্ট্রাকচারাল টিউবস এইচএসএস। তারপরে হচ্ছে হলো সার্কুলার শেপ, সেটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কখন এটা ইউজ হবে আবারও খেয়াল করো বলছি, যখন বোথ অ্যাক্সিসে বেন্ডিং, যখন অলমোস্ট সেম স্ট্রেংথ দরকার হয় বোথ অ্যাক্সিসে বেন্ডিং এর জন্য তখন। তো এই গেল আমরা গ্লোবাল বাকলিং এর কথা চিন্তা করলাম, যে টোটাল লেন্থ এর মধ্যে যখন কোনো বাকলিং হয় হচ্ছে তখন সেটাকে আমরা গ্লোবাল বাকলিং বলছি। এতক্ষণ যা আলোচনা করছি এটা গ্লোবাল বাকলিং, কিন্তু একটা আই সেকশনের থ্রু আউট ইটস লেন্থ সম্পূর্ণ পুরো জায়গাতে এটা বাকলিং না হয়ে কোন একটা লোকাল এরিয়াতেও এটার বাকলিং হতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি একটা আই বিমের কথা কল্পনা করি, যেটা আই বিম মানে এখানে ডব্লিউ সেকশন আর কি, ওয়াইড ফ্লাঞ্জ সেকশন। আমরা এক্সাম্পলে যেটা দেখলাম সেটা ছিল ডব্লিউ 14/74, তার মানে এই সেকশনের যে টোটাল ডেপথ সেটা ছিল হচ্ছে 14 ইঞ্চ, 14 ইঞ্চ কিন্তু। তো এইটার আসলে দেখো এই যে টপ ফ্লাঞ্জ এখানে এটা হচ্ছে আনসাপোর্টেড, অনুরূপভাবে এই লেফট সাপোর্ট আনসাপোর্টেড, বটম ফ্লাঞ্জ যদি বলি তাদের ওইগুলো আনসাপোর্টেড। আবার এই ওয়েভের যেটা এইটুকু ফিক্স, কিন্তু মাঝখানের এটা আবার আনসাপোর্টেড, ল্যাটারাল সাপোর্ট এক ডিরেকশনে আছে অন্য ডিরেকশনে নাই। তাহলে এখানেও কিন্তু এরকম ইনিশিয়াল কিছু বাকলিং হয়ে যেতে পারে, ইনিশিয়াল বলে লোকাল বাকলিং হয়ে যেতে পারে। তার মানে আমার অল্প জাস্ট সম্পূর্ণ লেন্থে না হলেও জাস্ট কোন একটা জায়গাতে যা আমার এই ফ্লাঞ্জের কোন একটা পার্ট এরকম বাকল হয়ে যেতে পারে, যেগুলোকে আমরা লোকাল বাকলিং বলছি। তো এটাকে অবশ্যই আমাকে স্যাটিসফাই করাতে হবে, মানে লোকাল বাকলিং হতে পারবে না যদি তোমার কলামের এরকম গ্লোবাল বাকলিং এর মাধ্যমে ফেলোর চাও। তো এটার কিছু রিকোয়ারমেন্ট আছে, দেখো লোকাল স্টেবিলিটির কিছু রিকোয়ারমেন্ট আমরা এআইএসসি তে কি বলছে বা আমাদের বিএনবিসি তে কি বলছে সেটা দেখবো। আমি প্যারাটা একটু পড়ি। The strength corresponding to any overall buckling mode, however, such as flexural buckling, cannot be developed if the elements of the cross section are so thin that local buckling occurs.
লোকাল বাকলিং যদি ঘটে যায় তাহলে ওই গ্লোবাল মোডের বাকলিং আসলে হতে পারবে না, তার আগেই তোমার স্ট্রাকচার ফেল করে যাবে। This type of instability is a localized buckling or wrinkling at an isolated location. কিভাবে হয় দেখো, if it occurs, মানে ইফেক্টটা কি আসলে, the cross section is no longer fully effective and the member has failed. যদি তোমার লোকাল বাকলিং ঘটে, মেম্বার ফেইল, তোমার লোড ক্যারি করতে পারবে না সে। I-shaped cross sections with flanges or waves are susceptible to this phenomenon, and their use should be avoided whenever possible. Otherwise, the compressive strength given by AIC equation 3 E32 and E33 must be reduced. ওই যে আমরা যে ইকুয়েশন দুইটা ইউজ করে এই এক্সাম্পলটা করলাম, সেগুলো তুমি ইউজ করতে পারবে না যদি এই লোকাল স্টেবিলিটি অ্যাভয়েড না করতে পারো। এখন লোকাল স্টেবিলিটি অ্যাভয়েড করার শর্তগুলো আমরা আসবো, সেই শর্তগুলা যদি স্যাটিসফাই করে তাহলে এই উপরের ইকুয়েশন গুলো ইউজ করে তুমি কলাম ডিজাইন করতে পারবে। অন্যথায় যদি এই লোকাল স্টেবিলিটি যে রিকোয়ারমেন্ট আর কি সেগুলো স্যাটিসফাই না করো, তাহলে ওই উপরের ইকুয়েশন গুলো আরো মডিফাই করতে হবে। ঠিক আছে, এটার লোকাল স্টেবিলিটি চেক করার জন্য আমরা কি চেক করব দেখো, দ্য measure of this susceptibility is the width to thickness ratio of each cross sectional element. তার মানে আমার একটা আই সেকশন ফর এক্সাম্পল বা ডব্লিউ সেকশন যেটা আর কি আই শেপ, সেটার ফ্লেঞ্জ আর হচ্ছে ওয়েভ, এই দুইটার উইডথ ওভার থিকনেস রেশিও এর মাধ্যমে আমরা আসলে তার লোকাল স্টেবিলিটি চেক করব। কি কি এলিমেন্ট দেখো, টু টাইপস অফ এলিমেন্টস মাস্ট বি কনসিডার্ড। এক হচ্ছে আনস্টিফেন্ড এলিমেন্টস হুইচ আর unsupported along one edge parallel to the direction of load, and stiffened elements which are unsupported along both edges. তো আনস্টিফেন্ড এলিমেন্টস মানে এটা হচ্ছে যে ফ্লাঞ্জ বলতে, এটা বলতে ফ্লাঞ্জ বোঝাচ্ছে, দেখো এক্সপ্লানেশন থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফ্লাঞ্জ আর কি। Come on. এক সাইডে সাপোর্ট আছে ফ্লাঞ্জের, এই যে এটা যদি বলি তাহলে এই ফ্লাঞ্জে দেখো এক সাইডে সাপোর্ট আছে, অন্য সাইড ফ্রি, এই সাইডে ফ্রি, এই সাইড সাপোর্ট আছে, এই সাইড ফ্রি, এই সাইডে সাপোর্ট আছে, এই সাইড ফ্রি, এই সাইডে সাপোর্ট আছে। আর পরেরটা যেটা বলা হচ্ছে স্টিফেন্ড এলিমেন্ট, সেটা হচ্ছে ওয়েভ, দেখো বোথ সাইডে আসলে সাপোর্ট আছে, এটা হচ্ছে স্টিফেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে ওয়েভ আর কি। ঠিক আছে, তো আনস্টিফেন্ড এলিমেন্ট মানে ফ্লাঞ্জ, আর স্টিফেন্ড এলিমেন্ট মানে এখানে আসলে ফ্লাঞ্জ বোঝাচ্ছে, ওয়েভ বোঝাচ্ছে। এবং তাদের আসলে দেখো রিকোয়ারমেন্ট কি, এর উপরে ডিপেন্ড করে এই এটা নির্ণয় করব আমি আসলে, তাহলে ওয়েভের উইডথ বা ওয়েভের ডেপথ ডিভাইডেড বাই তার থিকনেস টিডব্লিউ, এরকম বিডব্লিউ ডিভাইডেড বাই টিডব্লিউ এই রেশিও। আর ফ্লাঞ্জের জন্য তাহলে ফ্লাঞ্জের উইডথ ডিভাইডেড বাই ফ্লাঞ্জের থিকনেস টিএফ এফ, এই দুইটা রেশিওর মাধ্যমে আসলে আমাকে এর লোকাল স্টেবিলিটি চেক করতে হবে। এবং তার জন্য আমরা আসলে কখনো কখনো এটাকে স্লেন্ডার বলবো, কখনো কখনো নন স্লেন্ডার বলবো। সো এইটা এই যে দেখো নিচে একবারে রেশিও দিয়ে দেওয়া আছে, আমি এত ডিসকাস না করি। lambda equal to is a slenderness ratio, lambda equal to b by t, that's the basic definition. তাহলে ফ্লাঞ্জের জন্য যদি নেই, তাহলে আমরা যখন ফ্লাঞ্জের উইডথ বলি তখন কিন্তু টোটাল ফ্লাঞ্জটা নেই, আই সেকশন যদি হয় তাহলে এই পুরাটা হচ্ছে বিএফ। তাহলে এই একটার যে স্লেন্ডারনেস রেশিও মেজার করব, তার জন্য এটা রেশিও কত হবে, বিএফ বাই 2 নিতে হবে আমার লেন্থ, আর এটার থেকে ভাগ করব তার থিকনেস টিএফ দ্বারা। এখানে তাই করেছে দেখো, বিএফ বাই 2 ডিভাইডেড বাই টিএফ, তার মানে ফ্লাঞ্জের জন্য এই স্লেন্ডারনেস রেশিও মেজার করার সূত্র হচ্ছে বিএফ ওভার 2 টিএফ। তো এইটা দেখো লোকাল স্টেবিলিটি যদি চেক করতে চাও বা এনশিওর করতে চাও যে লোকালি এটা স্টেবল, তার মানে লোকাল বাকলিং হচ্ছে না, তাহলে এই রেশিওটা, এই যে বিএফ ওভার 2 টিএফ রেশিও, এইটার চেয়ে বেশি হতে পারবে না। তার মানে এই যে এটাই হচ্ছে আমার ইকুয়েশন। দেখো এটা হচ্ছে যে আপার লিমিট, দ্য আপার লিমিট ইজ এত, তার বিএফ ওভার 2 টিএফ রেশিও, এই যে এই 0.56 টাইম স্কয়ার রুট অফ ই ওভার এফ এর চেয়ে কম হতে হবে। তুমি এমন ভাবে এলিমেন্ট সিলেক্ট করবে যাতে করে এই রেশিওটা কম থাকে, তাহলে এটা মানে কি, এটা যদি স্যাটিসফাই করে তাহলে ফ্লেঞ্জে কোনো ধরনের লোকাল বাকলিং আসবে না। ঠিক আছে, অনুরূপ ভাবে ওয়েভের জন্য আমরা
রেশিও নির্ণয় করব ওয়েবের যে হাইট এইচ ডিভাইডেড বাই ওয়েবের থিকনেস টিডব্লিউ, এই রেশিওটা আবার এর চেয়ে বড় হতে পারবে না। তার মানে এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, এইচ বাই টিডব্লিউ মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1.49 ই ওভার এফ ওয়াই। ঠিক আছে, দেখো এখানে যে আনস্টিফেন্ড এলিমেন্ট, এই জন্য এখানে ফ্যাক্টর হচ্ছে 0.56, অথচ স্টিফেন্ড মানে দুই সাইডে সাপোর্ট থাকায় দেখো এটার স্টেবিলিটি রিকোয়ারমেন্ট হচ্ছে কম আর কি, মানে এটা বেশি স্ট্রেংথ নিতে পারে এক কথায়। এই দুইটা যদি তুমি স্যাটিসফাই করাতে পারো তাহলে লোকাল স্টেবিলিটি হবে না। এবং এই দুইটা গেল হচ্ছে বেসিক্যালি আই সেকশনের জন্য। এখন যদি আমার টি সেকশন হয়, এমটি সেকশন হয়, তাদের জন্য রিকোয়ারমেন্ট কি কি, এবং এগুলা দেখো ফর্মুলা দিয়ে এই ফিগারে দেখানো আছে। যদি তোমার ডাবল অ্যাঙ্গেল হয় তখন এই রেশিও কত হতে হবে। এখন কোশ্চেন আসতে পারে, স্যার আমরা তো রুফ ট্রাসে সাধারণত আইদার ডাবল অ্যাঙ্গেল অথবা সিঙ্গেল অ্যাঙ্গেল ইউজ করব, তো সেক্ষেত্রে আমাদের এই আই সেকশন বা ডব্লিউ সেকশন কেন দেখাচ্ছেন? প্রশ্ন হলো, ট্রাসেও কিন্তু ব্রিজ ট্রাসে বিশেষ করে আই সেকশন তোমার আসবে, আর কলাম সেকশন যখন ব্রেসিং যখন ডিজাইন করবা তখন এটা আসবে। আমার উদ্দেশ্যই কম্প্রেশন মেম্বার সবই যাতে তোমরা ডিজাইন করতে পারো, সে কারণে এগুলা শেখানো। অনুরূপ ভাবে এভাবে যদি আমরা ওয়েল্ড না করে এই যে মাঝখানে ফাঁকা রেখে আমরা ডিজাইন করি ডাবল অ্যাঙ্গেল, তাহলে দেখো এভাবে আসবে। এটা যদি বোল্টেড কানেকশন হয় এক কথায়। চ্যানেলের জন্য যদি লোকাল স্টেবিলিটি অ্যাভয়েড করতে চাই এই রেশিও স্যাটিসফাই করাতে হবে। তো তোমাদের জন্য আসলে এইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে বাংলাদেশের জন্য আমি এভাবে বলবো, কারণ আমরা কিন্তু এই হট রোল্ড সেকশন ইম্পোর্ট করি না। তার মানে আইস ডব্লিউ সেকশন যেটা ফর এক্সাম্পল আমরা দেখলাম W14/74, তুমি এটা ইউএস এর মার্কেটে জাস্ট ম্যানুফ্যাকচারারকে বলে দিবা, ওরা এইভাবে হট রোল করে এই সেকশন তোমাকে করে দিবে। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো হট রোল এই স্ট্রাকচারাল স্টিলের জন্য এখন পর্যন্ত কোনো হট রোল মিল আসে নাই। যা আছে সবগুলো হচ্ছে রিইনফোর্সিং বারের জন্য, তার মানে কংক্রিটে আমরা যে রড ব্যবহার করি তার জন্য রোলিং মিল আছে। তো আমরা আসলে স্টিল বিল্ডিং করার জন্য বাংলাদেশে কি করি, আমরা জাস্ট প্লেট নিয়ে আসি। প্লেট তার মানে জাস্ট রেক্টেঙ্গুলার বার যেটার উইডথ আসলে যে 8 ইঞ্চির চেয়ে বেশি, তাহলে তো সেগুলাকে প্লেট বলি। এরকম প্লেট নিয়ে আসি, পরে এগুলাকে কেটে কেটে আমরা এই যে আই শেপে বানাই। এরকম একটা প্লেট, নিচে আর একটা প্লেট, মাঝখানে ওয়েব এভাবে দিয়ে আমরা এই যে এখানে এখানে ওয়েল্ডিং করে দেই, দিয়ে এরকম আই সেকশন তৈরি করে ফেলি। তো এআইএসসি ম্যানুয়ালে যে সেকশন গুলা দেওয়া আছে সেগুলা ডিজাইন টেবিল আমরা নেক্সট ক্লাসে দেখবো, যে ডিজাইন টেবিলে পিক করার সময় তুমি বুঝবে যে এটা কি লোকালি স্টেবল নাকি আনস্টেবল। লোকালি যদি আনস্টেবল হয় এটার কিন্তু ক্যাপাসিটি অনেক কম করে দেওয়া আছে। এই যে বললাম যে যদি আমার লোকাল স্টেবিলিটি ইস অ্যারাইজ করে, লোকালি আনস্টেবল হয়ে যায়, তখন উপরের যে ইকুয়েশন ফর্মুলা সেগুলা চেঞ্জ করে নিতে হবে। সেই চেঞ্জ করে তার লোড ক্যাপাসিটি ক্যালকুলেট করা আছে। তো তুমি যখন প্লেট থেকে এরকম একটা ডব্লিউ সেকশন তৈরি করবা তখন তোমাকে আসলে আরো বেশি কেয়ারফুল হতে হবে। তোমার কিন্তু এই ডিজাইন যে ভ্যালু গুলা বা রেডিমেড টেবিল নাই যেখান থেকে আসলে তুমি দেখতে পাচ্ছ যেটা কি স্টেবল, লোকাল স্টেবল নাকি আনস্টেবল, তোমাকে ক্যালকুলেট করে চেক করতে হবে। সো আমি মনে করছি এটা তোমাদের জন্য আরো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা মেম্বার ডিজাইনই তোমাকে এটা চেক করতে হবে যে আমি যে সেকশন সিলেক্ট করলাম স্ট্রেংথ ক্যাপাসিটি অনুযায়ী সেটা ওকে, কিন্তু তার আগেই সে লোকালি বাকল হয়ে আম, আমার আনইউজেবল হয়ে যাবে আর কি। তো এইগুলা খেয়াল রাখবা। এটা ওই যে বক্স টাইপের যে আমরা সাধারণত গার্ডারে এরকম সেকশন ব্যবহার করি, অনুরূপভাবে যদি স্কোয়ার সেকশন হয়, রাউন্ড সেকশন হয়, তাদের জন্য রিকোয়ারমেন্ট কি কি সবই দেওয়া আছে। ঠিক আছে, তো এই আজকের ক্লাস এ পর্যন্তই করব। তার আগে জাস্ট এর একটা এক্সাম্পল দেখে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা আসলে কলাম এর ডিজাইন টেবিল ব্যবহার করে কিভাবে কলাম ডিজাইন করতে হয় সেটা দেখব। আমরা নেক্সট ক্লাসে চলে যাব এই যে এখানে টেবিলস ফর কম্প্রেশন মেম্বারস, এন্ড ওই টেবিল ব্যবহার করে আমরা কিভাবে কলাম ডিজাইন করতে পারি, কম্প্রেশন মেম্বার ডিজাইন করতে পারি সেটাতে চলে আসব। তো আজকের ক্লাস শেষ করব এই স্টেবিলিটির উপরে একটা এক্সাম্পল দিয়ে। একটা এক্সাম্পল, ইনভেস্টিগেট দ্য কলাম অফ এক্সাম্পল 4.2 ফর লোকাল স্টেবিলিটি। আমরা যে W14/74 যে কলাম সেটা কি লোকাল স্টেবল নাকি আনস্টেবল সেটা আমাকে চেক করতে হবে। সো আমরা W14/74 এর জন্য বিএফ এর ডাইমেনশন কত, টিএফ কত, এসব কোথা থেকে পাবো?
অবশ্যই এই ডাইমেনশন টেবিল থেকে, এআইএসসি এর ম্যানুয়াল থেকে। তো দেখো W14/74 এর জন্য এই যে ডেপথ ডি হচ্ছে 14.2, তার মানে এটাই হচ্ছে আমার ওয়েবের, না ওয়েবের হাইট না, এটা হচ্ছে টোটাল ডেপথ ডি। দেখো এই যে ফিগারে দেখো ডি হচ্ছে টোটাল ডেপথ, একবারে টপ ফ্লাঞ্জের টপ থেকে বটম ফ্লাঞ্জের বটম পর্যন্ত হচ্ছে ডি। আর এইচ নির্ণয় করতে হবে আমাকে কিন্তু জাস্ট ওয়েবের জন্য। তাহলে এই টোটাল ইফেক্টিভ ডেপথ ডি থেকে টপ ফ্লাঞ্জের হাইট, নিচের ফ্লাঞ্জের হাইট, আবার এখানে কিছু অংশ ওই যে কার্ভ করে দেওয়া, যেখানে ওয়েব আর ফ্লাঞ্জের কানেকশন সেখানে কিন্তু কিছুটা অংশ কার্ভ আছে, এবং সেই কার্ভের রেডিয়াস কত হয় সেটাও তোমার দেখানো আছে। দেখো কে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি আরো একটু বড় করে দেখাই। এই যে এই ফিগারটাতে দেখো কে, K1 কয়েকটা ভ্যালু দেওয়া আছে। দেখো কে, কে হচ্ছে এই যে কে এর, আবার দেখো টেবিলে যদি আসি, কে ডিজাইন আর একটা হচ্ছে কে ডিটেইলিং। এখানে একটু অ্যানোটেট করা যেতে পারে। এই যে খেয়াল করো এই ফিগারে আসলে আমাদের দেখানো হচ্ছে, একটা হলো দেখো কে এর ভ্যালু, কে কোনটা, এই যে ফ্লাঞ্জ আর ওয়েবের যে কানেকশন তার কার্ভেচার শেষে যেখানে গিয়ে শেষ হয়েছে এইটা হচ্ছে কে। তো আমি টোটাল ডি থেকে আসলে উপরের কে আর নিচের কে দুইটাকে বাদ দিলে তবেই কিন্তু আমি এই ফ্লাঞ্জ ওয়েবের হাইট বা ডেপথ এইচ পাবো। তো কে এর ভ্যালু এই দেখো এই যে ডিসটেন্স টেবিলেই দেওয়া আছে কে। এখন কে এর ভ্যালু আবার দুইটা দেওয়া আছে, একটা হলো কে ডিইএস আর একটা হচ্ছে কে ডিইটি। তো এটা হচ্ছে কে ডিজাইন, এটাই আমি ডিজাইনে যখন করব তখন এটা ইউজ করব। আর ডিইটি মানে হচ্ছে কে ডিটেইলিং, যারা আসলে কনস্ট্রাক্ট করবে তাদের জন্য। তো আমাদের দেশে আসলে যারা ডিজাইন করে তারাই ওই ডিটেইলিং ভ্যালুটাই দিয়ে দেয়। মানে আমাদের দেশে প্র্যাকটিস অনেকটা এরকম, ডিজাইন একজন করছে, সে ডিটেইলিং করে ল্যাবে শপে পাঠিয়ে দিচ্ছে, সব ড্রয়িং দেখে তারা আসলে এটা কনস্ট্রাক্ট করে ফেলছে, মানে কলাম সেকশন তৈরি করে ফেলতেছে ওয়েল্ডিং এর মাধ্যমে। তো তুমি আসলে এই ডিজাইন ভ্যালুটা এখানে ইউজ করবে, তুমি যেহেতু ডিজাইন করছো তোমাকে ডিজাইন ভ্যালুটাই নিতে হবে। তো তাহলে এই টেবিল থেকে আমরা সব প্রপার্টি গুলা পেয়ে যাব। এক হচ্ছে দেখো পেয়ে গেলাম কে ডব্লিউ, W14/17 এর জন্য ডেপথ পেয়ে যাচ্ছে হচ্ছে 14.2 ইঞ্চ। অনুরূপভাবে থিকনেস অফ ওয়েবের থিকনেস হচ্ছে 0.45। ঠিক আছে, এটা যে রাউন্ড ফিগার করে আবার মানে 7/16 ইঞ্চ দেখানো, কিন্তু অ্যাকচুয়াল যেটা সেটাই নিয়ে আমরা ক্যালকুলেট করব। অনুরূপভাবে TW/2 এটা হচ্ছে 1/4। উইডথ অফ ফ্লাঞ্জ হচ্ছে 10.1 ইঞ্চ, আর থিকনেস অফ ফ্লাঞ্জ হচ্ছে 0.785। আর এই যে কে ডিজাইন ভ্যালুটাও লাগবে, সেটা হচ্ছে আমার দেখো 1.38 আছে। ঠিক আছে, তো দেখি আমরা এই ভ্যালুগুলো ওখানে ইউজ করেছি কিনা। এই যে দেখো BF = 10.1 ইঞ্চ যা দেখে আসছি, TF = 0.785, TF = 0.785। ঠিক আছে, এই যে 0.785 এক্স্যাক্টলি আমার কার্সর যেখানে আছে এখানে। তাহলে BF/2 TF এটা নির্ণয় করে নিলাম, আমাদের রেশিও আসলো 6.43। তাহলে এই ভ্যালুটা যদি এই ভ্যালু এর চেয়ে ছোট হয় তাহলেই ওকে, লোকাল স্টেবিলিটি মানে লোকালি স্টেবল হবে এক কথায়। আর যদি এটার চেয়ে বেশি হয়ে যায়, উল্টা হয়, তখন লোকালি আনস্টেবল হবে, আমাকে আরো বড় সেকশন হয়তো সিলেক্ট করতে হবে। তো এখানে 0.56 E/FY করলাম, এর ভ্যালু আসছে 13.5। তাহলে আমার এই যে যে শর্ত আমি যেটা লিখছি এরকম, BF/2 TF এটা হতে হবে this must be less than or equal to 0.56 square root of E/FY। তো এইটার ভ্যালু আসছে হলো আমার 6.43, আর এইটার ভ্যালু আসছে হচ্ছে 13.5। তাহলে এটা কি স্যাটিসফাই করেছে না, এই ইকুয়েশন কি ট্রু? তাহলে আমাদের জন্য ওকে। যদি নট ওকে হতো তাহলে আমাকে আরো হায়ার সাইজের সেকশন সিলেক্ট করতে হতো, বা এমন করতে হতো যেটার আসলে এই থিকনেস বেশি, এক কথায় থিকনেস বেশি উইডথের তুলনায়, তেমন সেকশন নিতে হতো। এখানে টেবিলও আমরা দেখতে পারি, দেখো এই টেবিলেই ডব্লিউ এক W14 এর জন্যই দেখো অনেকগুলা সেকশন, মানে কি এটা টোটাল ডেপথ 14 ইঞ্চ, কিন্তু ওয়েট কিন্তু দেখো অনেক বেশি, কম বেশি কেন, তার মানে তাহলে ম্যাটেরিয়ালের থিকনেস কম বেশি হচ্ছে। সো ফর এক্সাম্পল W14/82 তার ক্ষেত্রে দেখো থিকনেস কিন্তু বেশি, উইডথ সেম বাট থিকনেস দেখো অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে B/TWF এর ভ্যালু অনেক কম হয়ে যাবে,
এরকম ভাবে হায়ার সেকশন তোমাকে আলটিমেটলি সিলেক্ট করতে হবে এখানে যদি এটা স্যাটিসফাই না করে হায়ার ওয়েটের সেকশন এই। তো এটা গেল হচ্ছে ফ্লাঞ্জের জন্য। এখন আমরা ওয়েভেরটা চেক করি এইচ ডিভাইডেড বাই টি ডব্লিউ। তো এইচ বের করার জন্য ওই যে ডি মাইনাস টু কে উপরের কে নিচের কে বাদ দিতে হবে এবং কোন কে নিব আমরা কে ডিজাইনটা নিব, ডিটেইলিংটা নয়। ডিভাইডেড বাই টি ডব্লিউ, টি ডব্লিউ তারপর হচ্ছে কে ডিজাইন, এসব ভ্যালু গুলো আমরা উপর থেকে পেয়ে গেছি, টেবিল থেকে পেয়ে গেছি এবং এভাবে করে আসতে হলো 25.4, যেটা অবশ্যই এই যে 1.49 ই ওভার এফ ওয়াই এর চেয়ে বেশি হতে পারবে না। তো এটা আসছে আমাদের রিকোয়ারমেন্ট হলো, ইকুয়েশনের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সরি এইচ ডিভাইডেড বাই টি ডব্লিউ, এটা হতে হবে মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1.49 স্কোয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই। তো এই ভ্যালুটা আসছে আমাদের 25.4, আর ইকুয়েশন হচ্ছে, কন্ডিশন হচ্ছে এটা, আর ডান পাশের ভ্যালুটা আসছে 35.9। তাহলে এটা কি ট্রু নাকি ফলস? এটা ট্রু, তাহলেই হচ্ছে ওকে। না হলে কি করতে হতো, আমাকে বড় সেকশন সিলেক্ট করতে হতো। তাহলে এখানে স্টেবিলিটি ইজ নট এ, লোকাল ইনস্টেবিলিটি ইজ নট এ প্রবলেম, লোকালি এটা স্টেবল, ডিসিশন হচ্ছে এই এতটুকুই। তাহলে এইটা লোকাল স্টেবল হলে তবেই আমি উপরের যে ইকুয়েশন ব্যবহার করে এটার যে স্ট্রেংথ নির্ণয় করেছিলাম এটা ঠিক আছে। যদি লোকালি আনস্টেবল হতো তাহলে তুমি এটাই যদি ব্যবহার করতে চাইতে যে আমার লোকাল ইনস্টেবিলিটি, লোকালি আনস্টেবল হোক তারপরেও এটার ক্যাপাসিটি কত আমি সেটা নির্ণয় করতে চাই, তাহলে তার সেফ লোড ক্যাপাসিটি নির্ণয় করার জন্য এই যে নিচের অনেক মডিফাইড ফর্মুলা ডিরাইভ করে এক্সাম্পল দিয়ে দেখানো আছে, আমি তোমাদের সেটা আর দেখাচ্ছি না। যারা ইন্টারেস্টেড তারা এখানে দেখে নিও, এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এই মডিফাইড ফর্মুলা ব্যবহার করে লোকাল লোকালি আনস্টেবল মেম্বারের ক্যাপাসিটি নির্ণয় করতে হবে। তো এটা না করতে চাইলে তোমাদের জন্য সাজেশন হচ্ছে যে কোনো মেম্বার সিলেক্ট করার আগে, ডিজাইন করার আগে প্রথমেই ইনস্টেবিলিটি আমরা চেক করে নিব যে এই সেকশন কি স্টেবল নাকি ইনস্টেবল, আনস্টেবল। যদি স্টেবল হয় তবেই তার স্ট্রেংথ ক্যালকুলেট করব, ঠিক আছে? এবং এআইএসসির ম্যানুয়ালে তোমরা দেখবা, নেক্সট ক্লাসে আমরা ডিটেইল দেখব যে টেবিলে আসলে টেবিল থেকে এটার ক্যাপাসিটি ভ্যালু বের করতে পারবো আমরা, কতটুকু লোড ক্যারি করতে পারে, সেটা কি লোড লোকালি স্টেবল নাকি আনস্টেবল। যদি লোকালি আনস্টেবল হয়ও তাহলেও তার কতটুকু ক্যাপাসিটি ফর্মুলা ব্যবহার করে সব ক্যালকুলেশন করে দেওয়া আছে। এআইএসসি ম্যানুয়াল ব্যবহার করার প্রয়োজনীয়তা নেক্সট ক্লাস থেকে আসলে আরো বেশি বুঝতে পারবা যে ম্যানুয়াল থেকে কিভাবে আমরা খুব সহজেই ক্যালকুলেশন না করেই টেবিল থেকে এটার ক্যাপাসিটি ভ্যালু পিক করতে পারবো। তো সেই পর্যন্ত না যেই আজকে আমরা জাস্ট একটু বিএনবিসি তেও দেখে নেই যে আমাদের কম্প্রেশন মেম্বারের জন্য আমরা এআইএসসির ম্যানুয়ালের ফর্মুলা গুলা দেখলাম, বিএনবিসি তে কি এক্স্যাক্টলি তাই বলছে কিনা। তো এখানে যদি দেখতে চাও দেখো ফিসি এর ভ্যালু এই যে বিএনবিসিও বলছে এলআরএফডি এর জন্য 0.9, আমরা এআইএসসি তেও 0.9ই পেয়েছি। ফিসি এটা যদি এসডি এর জন্য ক্যালকুলেট করো বা দেখো, এআইএসসি তে আর বিএনবিসি তে দুইটা একই আছে, ঠিক আছে? অনুরূপভাবে আমরা এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ ফর ফ্লেক্সারাল বাকলিং অফ মেম্বারস উইথ অর স্লেন্ডার এলিমেন্টস, তাদের জন্য দেখো যে আমরা যে ইকুয়েশন গুলা পড়েছি ঠিক সেইগুলাই এখানে লেখা আছে কিনা, মানে একই ফর্মুলা যে আছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো যদি কে এল ওভার আর লেস দেন অর ইকুয়াল টু 4.7 আর স্কয়ার রুট অফ ই ওভার এফ ওয়াই হয় তাহলে এফসিআর এর ভ্যালু নিতে হবে এই ফর্মুলা দিয়ে, আর যদি বেশি হয় তাহলে এটা নিয়ে নিতে হবে। কন্ডিশন গুলো দেখো ডিটেইল বলা আছে, ঠিক আছে? আর এফি নির্ণয় করার ফর্মুলা সেটাও দেওয়া আছে। আর এগুলো আসলে পরে আসবে আমাদের এই যে চ্যাপ্টার 4 এ যে টরশনাল বাকলিং যখন আসবে, এটা বেসিক্যালি আমাদের কলামে আসলে আমরা আনবো না, মানে আমরা শিখবো না, 4-2 তে বা 4-1 এ গিয়ে শিখবা এই পার্ট গুলো, যেখানে কলামের অ্যাক্সিয়াল ফোর্সের সাথে সাথে টরশনাল বাকলিং মানে মোমেন্টও থাকবে যখন, তখন এগুলো আসবে। সো আমরা যতদূর শিখেছি সেটা কিন্তু তোমাদের বিএনবিসি তে অলরেডি আছে। আমাদের জন্য নেক্সট ক্লাসে আমরা হয়তো শিখবো যে সিঙ্গেল অ্যাঙ্গেল কম্প্রেশন মেম্বার এবং ডাবল অ্যাঙ্গেল কম্প্রেশন মেম্বার যে বিল্ট আপ মেম্বারের মধ্যে আসবে, এই ফর্মুলা গুলো আমাদের চলে আসবে এবং আমরা নেক্সট ক্লাসে এটাও ম্যাচ করাই দেখবো। আর টেনশন মেম্বারের জন্য যে আমাদের ওই একই ফর্মুলা ছিল এআইএসসি তে এবং বিএনবিসি তেও, সেটাও আমি দেখাবো। এই যে যে ভালো কথা, এখানে মেম্বারস উইথ স্লেন্ডার এলিমেন্টস মানে লোকালি আনস্টেবল যদি হয়, দেখো এআইএসসি তে এই যে যেগুলো দেখালাম না আমি সেগুলা এখানেও যা আছে বিএনবিসি তেও তাই, মানে এআইএসসি তো তাই আছে, বিএনবিসি তে যা আছে এএসসি তেও তাই আছে।
ঠিক আছে? একই ফর্মুলা দিয়ে লোকালি আনস্টেবল এলিমেন্টের জন্য বা কলামের জন্য ডিজাইন কিভাবে ক্যালকুলেট করবা, সেম সেম ফর্মুলা, সেম প্রসিডিউর এখানে দেওয়া আছে। আর টেনশন মেম্বারেরটাও আমি একটু দেখাতে চাই। টেনশন মেম্বারের যে এআইএসসি এবং বিএনবিসির ফর্মুলা গুলো সেম কিনা, ঠিক আছে? এই যে দেখো, ডিজাইন অফ মেম্বারস ফর টেনশন, এখানেও দেখো এই যে 50.9 অনুভাবে স্ট্রাকচারের জন্য এফইউ এই 0.75 হচ্ছে এলআরএফডির জন্য নেট এরিয়া ডিটারমিনেশন। আমি কি এগুলো দেখিয়েছিলাম তোমাদের আগের ক্লাসে? সম্ভবত এইটা দেখিয়েছিলাম। এই যে বিএনবিসির এক টেবিলেই তোমার দেখো শেয়ার ল্যাগ ফ্যাক্টর ইউ ক্যালকুলেট করার ডিটেইল তথ্য দেওয়া আছে এক ফর্মুলাতেই। তারপরে পিন কানেক্টেড মেম্বার্স এর জন্য ফর্মুলা কোনটা ইউজ করতে হবে এটাও তোমাদের দেখিয়েছি, আইবারের জন্য দেখানো আছে। আমি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না তোমাদের দেখিয়েছি কিনা আগের ক্লাসে, বাট এখন দেখিয়ে নিলাম। সো এই পর্যন্তই আমাদের ক্লাস। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আহ, স্যার ওই যে লোকাল স্টেবিলিটি এই ব্যাপারটা যে দেখলাম, তার মানে দেখা যাচ্ছে টোটাল ব্যাপারটাই আমাদের নির্ভর করতেছে কনস্ট্রাকশনের সময় আমি কিভাবে এটা কনস্ট্রাক্ট করতেছি। তাহলে স্যার আমরা এমন ভাবে কনস্ট্রাক্ট করতে পারি না যেটা অবশ্যই লোকাল স্টেবল হবে? কেন আমরা এমন ভাবে কনস্ট্রাক্ট করবো যেন লোকালি এটা ইনস্টেবল হয়? তুমি কনস্ট্রাক্ট কিভাবে করছো? তুমি তো মেম্বার সাইজ সিলেক্ট করতেছো, তার উপরে ডিপেন্ড করে ফ্ল্যাঞ্জের উইডথ ডেপথ আসতেছে না? তোমার তো গ্লোবাল যে বাকলিং রেজিস্ট্যান্স সেটার জন্য তুমি সে মেম্বার সাইজ সিলেক্ট করলে, তাহলে সেই মেম্বারের যে ফ্ল্যাঞ্জ আর উইডথ এটা তো তোমার কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড স্যার করছে না, স্যার তুমি স্যার ডিজাইন। সেটাই বলতেছেন স্যার। স্যার আমি বলছি, স্যার, এটা কমার্শিয়ালি যখন প্রডিউস করা হয় তখন তো স্যার ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিলে হয় যেন এটা লোকালি স্টেবল হয়। কিভাবে তুমি অ্যারেঞ্জ করবে? স্যার এই যে এই ফর্মুলা গুলো তো এখানে ছিল, ওই যে যেমন কি কি ছিল, ফ্লেঞ্জের উইডথ আর থিকনেস